অন করেই নি। ওকে ফাইন, রেকর্ড অন করে নিলাম। আজকে আমাদের ফার্স্ট ক্লাস, আজকে হচ্ছে 15 ব্যাচের 15 আপনাদের 15 ব্যাচের অনলাইন ব্যাচের 15তম ব্যাচের আজকে প্রথম ক্লাস। তো আজকের ক্লাসে আমরা শুরু করব হচ্ছে আমাদের একদম বাংলা গ্রামারের বেসিক থেকে শুরু করব। তবে তার আগে কিছু রুলস এন্ড রেগুলেশন, কিছু জিনিস আমাদের মানতে হবে এবং কিছু জিনিস মেনে চললে আপনারা ভালো করবেন। আচ্ছা সেটা কি? সেটা হচ্ছে নিয়মিত ক্লাস করা। চেষ্টা করবেন নিয়মিত ক্লাস করার জন্য। যদি একান্তই না পারেন সেক্ষেত্রে ব্যাকআপ হিসেবে রেকর্ড ভিডিওটা দেখবেন, তবে চেষ্টা করবেন নিয়মিত ক্লাস করার জন্য। আপনি যদি নিয়মিত ক্লাস না করে চিন্তা করেন রেকর্ড তো আছেই, পরে দেখে নিব, তো রেকর্ড দেখালে মানে দেখলে আসলে ওই মানে এক্সাক্ট ফিলিংসটা কাজ করে না। কথা বুঝতে পারছেন? রেকর্ড দেখার সময় আপনার মধ্যে মনে হয় দূর স্যার এই কথাটা তো আমি পারি, একটু টাইনা দিই, ওই যে একটু টাইনা দিই, ওই টানার মাঝখানে মাঝখানে অনেক ইম্পর্টেন্ট কথা চলে যায়। প্লাস হচ্ছে রেকর্ড যখন আপনি করেন তখন দেখা যায় যে আপনার রেকর্ড করতেছেন, আপনাকে আপনার আম্মা ডাক দিছে একটু এদিকে তো, রেকর্ড পজ করে দিয়ে আপনি নিচে আম্মার কাজ করতে গেলেন, আব্বু ডাক দিছে, ছোট বোন ডাক দিছে বা ছোট ভাই ডাক দিছে। এই যে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা এইগুলো রেকর্ডের সময় হয়। কিন্তু এখন যখন আপনি লাইভে ক্লাস করবেন তখন কিন্তু আপনি বলেই আসছেন লাইভে ক্লাস করতেছি, ডিস্টার্ব করুন না। সো লাইভ ক্লাস ইজ বেটার, অনেক 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 বেটার। কিন্তু যদি একান্ত প্রবলেম থাকে সেটার হিসাব আলাদা। আর লাইভ ক্লাসের পরে রেকর্ড ক্লাস তাদের জন্যই বেশি ইফেক্টিভ হবে যারা লাইভ ক্লাস করবেন। পরবর্তীতে আরেকবার দেখার জন্য রেকর্ড ক্লাসটা ঠিক আছে, কিন্তু আপনি লাইভ ক্লাস করলেনই না, শুধু রেকর্ড ক্লাস করলেন, তাহলে আলটিমেটলি আমার মনে হয় এটা আপনার জন্য খুব একটা ফলপ্রসূ হবে না। মানে খুব একটা ফলপ্রসূ হবে না মানে কি, এটা না করাটাই বেটার। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। ওকে, আর এটা অবশ্য করলে লাইভ ক্লাসের না করে শুধুমাত্র যদি রেকর্ড দেই তাহলে এটা বরঞ্চ আমারই লাভ হইতো, কিন্তু আমি সেটা করি না সাধারণত। আমি চেষ্টা করি লাইভ ক্লাসে নেওয়ার জন্য। ওকে, আমরা আমাদের কাজ শুরু করব। কোনো টপিক যদি আপনারা না বুঝেন হাত তুলবেন, আর ক্লাস শেষ করার পরে কোনো টপিক যদি না বুঝেন তাহলে গ্রুপের মধ্যে আপনারা যারা মোটামুটি নোট করেন, সবকিছু নোট করার অভ্যাস আছে, তারা সবকিছু হচ্ছে গ্রুপের মধ্যে নোটটা, ক্লাসের প্রতিদিন ক্লাসের নোটটা আপনারা গ্রুপে শেয়ার করতে পারেন। তাতে যাদের নোট করার অভ্যাসটা কম তারা হচ্ছে নোটটা দেখে ওখান থেকে পিক তুলে নিতে পারে বা পিক গুলো সেভ করে রাখতে পারে। এটা হচ্ছে কথা। আর হচ্ছে কোনো টপিক যদি না বুঝেন সবার আগে নিজেরা ডিসকাস করবেন। কোন টপিক যদি না বুঝেন সবার আগে নিজেরা ডিসকাস করবেন। সাউন্ড শুনতে পাচ্ছি না আমি। আচ্ছা, এখন যিনি সাউন্ড শুনতে পাচ্ছে না তাকে আমি কেমনে সলিউশন দিব? কারণ তার আমি সলিউশন দিলে তো সে সাউন্ড শুনতেই পারবে না। আচ্ছা, সাউন্ড শুনতে পাচ্ছেন না? বাম পাশের অপশনে মাইক্রোফোন, হ্যাঁ এটা কেমনে বুঝাবো আমি? যিনি শুনতে পাচ্ছেন না, যিনি সাউন্ড শুনতে পাচ্ছেন না, শুনতে পাচ্ছেন না, তিনি ওয়াইফাই ডাটা মাইক্রোফোন কানেক্ট করেন। হ্যাঁ, মাইক্রোফোন কানেক্ট করেন, CONNECT কানেক্ট করেন। ওকে, অথবা ডাটা উইথ ওয়াইফাই এই অপশনটা ক্লিক করেন। হ্যাঁ, ডাটা অর ওয়াইফাই, ওয়াইফাই ওই মাইকের উপরে, মাইক একটা মাইকের চিহ্ন আছে, ওই মাইকের চিহ্নের উপরে দেখবেন একটা মাইকের চিহ্ন আছে এরকম, ওই মাইকের চিহ্নের উপরে ডাটা অর ওয়াইফাই অপশনটা আছে, সেটা ক্লিক করলে আপনি সাউন্ড শুনতে পারবেন। ওকে, তাহলে আপনি কানেক্ট হয়ে যাবেন আর কি। ওকে, আচ্ছা এখন যেটা বলতেছিলাম সেটা হচ্ছে নিয়মিত ক্লাস করবেন। আর হচ্ছে কোনো কিছু যদি না বুঝেন ক্লাস করার পরে, ক্লাসের মধ্যে থাকা অবস্থায় কোনো কিছু না বুঝলে তো আমাকে কোশ্চেন করবেন। ক্লাস করার পরে যদি কোনো কিছু না বুঝেন তাহলে নিজেরা সবার আগে গ্রুপে ডিসকাস করবেন। অর্থাৎ কোনো একটা কোশ্চেন আপনি বুঝতে পারতেছেন না, ছবি তুলে আপনি গ্রুপে ডিসকাস করলেন, শেয়ার করলেন যে এটা প্রবলেমটা বুঝতেছি না, কেউ একটু বুঝায় দেন, ঠিক আছে? সো সেটা আপনাকে কেউ না কেউ বুঝায় দিবে। আর তারপরে যদি সবাই ডিসকাস করেও না বুঝতে পারেন সেক্ষেত্রে আমাকে বলবেন বা আমাকে মেনশন করবেন, আমি তখন সলভ করে দিব, কোনো সমস্যা নাই, ঠিক আছে? ওকে, আর হচ্ছে এক্সামের ব্যাপারটা, যে ভাই আপনি এক্সাম নেবেন কিনা। এক্সাম আসলে আমার যে নোটিশটা, আমার নোটিশের কোথাও এক্সামের কথা বলা নাই। আমি এক্সাম নেই না অ্যাকচুয়ালি, আমার 14টা ব্যাচের কোনো ব্যাচেই আমি এক্সাম নেই নাই, মানে ব্যক্তিগতভাবে পার্সোনালি এক্সাম নেই। তবে আমার গ্রুপে আমি প্রচুর এক্সাম নিয়ে থাকি, এটা আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। যদি নতুন কেউ থাকেন গ্রুপে জয়েন করছেন তাহলে জানেন না, বাট অ্যাকচুয়ালি গত 2 বছরে আমি প্রচুর এক্সাম নিয়েছি, প্রচুর। মানে এই বই শেষ করছি, ওই বই শেষ করছি, মডেল টেস্ট শেষ করছি, বা 10টা মডেল টেস্ট নিয়েছি, বিভিন্ন টপিকের উপর সিলেক্ট করে করে মডেল টেস্ট নিয়েছি, বিভিন্ন এক্সাম নিয়ে থাকি।
এক্সামের ক্ষেত্রে আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে, আপনি যদি আমার গ্রুপে এক্সাম দেন, আমার গ্রুপে স্টুডেন্ট আছে মনে করেন 70 জন, 70-72 জন স্টুডেন্ট আছে, আপনি 70-72 জনের মধ্যে স্টুডেন্টের মধ্যে পরীক্ষা দিয়ে হয়তো বা ফার্স্ট হইলেন, বাট আলটিমেটলি আপনি যখন গ্রুপে, আমি যখন এক্সামটা আমার সবার জন্য ওপেন করে রাখছি, মানে এটা সবার জন্য, সব গ্রুপের সব স্টুডেন্টের জন্য ওপেন, তো এক্সামটা হয় কি, আপনি যখন গ্রুপের মধ্যে ওপেন করে দিই তখন দেখা যায় সেখানে অংশগ্রহণ করে প্রায় 2000 স্টুডেন্ট। এখন আপনি 70 জনের মধ্যে ফার্স্ট হওয়া এটা বিগ ফ্যাক্ট না, বাট দ্য ফ্যাক্ট ইজ আপনি 2000 জনের মধ্যে কত পজিশন করছেন। সো যদি 2000 জনের মধ্যে আপনার পজিশনটা 1 থেকে 10-এর মধ্যেও থাকে, সেটা বেটার, ওই 70 জনের মধ্যে ফার্স্ট হওয়ার চেয়ে বেটার। কথা বুঝতে পারছেন? এই কারণে এক্সামটা আমি পার্সোনালি নেই না, কোশ্চেন সবই আমার করা আছে, কারণ 11 বছর ধরে পড়াচ্ছি, আর প্লাস ওই অনলাইনে তো আমার পরীক্ষা নেওয়ার জন্য কোশ্চেন করতেই হয়, সো কোশ্চেন আমার করা আছে, আমি চাইলেই আপনাদের পরীক্ষা নিতে পারি, বাট পরীক্ষাটা আমি পার্সোনালি মানে শুধুমাত্র প্রাইভেট ব্যাচের জন্য নেই না। কথা কি বুঝতে পারছেন? আমি পরীক্ষাগুলো নিব আপনাদের একদম মনে করেন মডেল টেস্টের মতো করে পরীক্ষা নিব, অনেকগুলো পরীক্ষা নিব, 10টা 20টা এরকম পরীক্ষা নিব, বাট সেটা হচ্ছে গ্রুপে ওপেন, সবার জন্য ওপেন, ঠিক আছে? ওকে, তাহলে আমরা আমাদের আজকের ক্লাস শুরু করি নাকি? ইতোমধ্যে সবাই মোটামুটি জয়েন করছে, 65 স্টুডেন্ট জয়েন করছে। আর হচ্ছে যেহেতু আমি ক্লাসে ডিরেক্টলি এখানে থাকবো, যদি কেউ ক্লাসে জয়েন করতে একটু প্রবলেম হয়, একটু আপনাদের ওই গ্রুপে যদি কেউ একটু বলে যে আমার ক্লাসে জয়েন করতে পারতেছি না বা এই সমস্যা ওই সমস্যা, তাহলে যারা এক্সপার্ট আছেন বা আগে ক্লাস করার অভ্যাস আছে তারা একটু সলিউশন করে দেওয়ার জন্য সহযোগিতা করবেন, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। আমরা আমাদের আজকের ক্লাস শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের ক্লাসের প্রথম টপিক সেটা হচ্ছে ধ্বনিতত্ত্ব। আমাদের আজকের ক্লাসের প্রথম টপিক বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্ব, একদম বেসিক। ধ্বনিতত্ত্ব সম্পর্কে আমরা আলোচনা করতে গেলে আমাদের মাথায় সবার আগেই যে কথাটা চলে আসে সেটা হচ্ছে ভাইয়া ভাষা কি। ওকে, ভাষা জিনিসটা কি? কারণ এই যে আমি কথা বলছি এটাই কিন্তু ভাষা। এখন ভাষা কি? আমাদের মুনির চৌধুরী এবং মোফাজ্জল হায়দার চৌধুরী সম্পাদিত যে নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইটি ছিল, যেটা 2020 সাল পর্যন্ত বাংলাদেশে প্রচলিত ছিল, সেই বইতে ভাষার সংজ্ঞায় বলা হয়েছে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত, বাকযন্ত্র মানে বুঝেন তো, ফুসফুস থেকে শুরু করে ফুসফুস, কণ্ঠনালী, নাসারন্ধ্র, না তারপর হচ্ছে ঠোঁট, জিহ্বা, দাঁত, তালু, এগুলো সবই হচ্ছে কি বাকযন্ত্রের অংশ। সো বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত কোন অর্থবোধক ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে ভাষা বলে। এই পুরো সংজ্ঞাটার মধ্যে একটা জায়গায় আমার একটু দ্বিমত পোষণ করি আমি, এবং আমার মতো অনেক ভাষা বিজ্ঞানীরাও, যারা ভাষা বিজ্ঞানী আছেন তারা আমার মতো এই জায়গাটায় মানে দ্বিমত পোষণ করে থাকেন, এবং সেটা হচ্ছে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত এই পয়েন্টটা আসলে বাধ্যতামূলক না। এখন প্রশ্ন হচ্ছে ভাই কেন? প্রশ্ন হচ্ছে কেন কেন কারণটা হচ্ছে দেখেন, মনে করেন আমি আপনাকে ডাকলাম কিন্তু আমি কথা বলতে পারি না, আমি আপনাকে ডাকছি কিন্তু আমি কথা বলতে পারি না, আমি ইশারা ডাকতেছি, মনে করেন আমি আপনাকে ইশারা ডাকতেছি, এখন আপনি আমার ইশারা শুনে আমার কাছে আসছেন না? আসছেন। তাহলে আমি কি আমার মনের ভাব প্রকাশ করতে পারছি কি পারছি না? পারছি। আমি আপনাকে ডাকছি ইশারায়, আপনি আমার কাছে আসছেন, আমার মনের ভাব আমি প্রকাশ করছি, কিন্তু আমি কি মুখ দিয়ে কোনো সাউন্ড করছি? আমি কি বাকযন্ত্র ইউজ করে কোনো শব্দ তৈরি করেছি? না। তার মানে বাকযন্ত্র ব্যবহার করতে হবে, এটা বাধ্যতামূলক না। কথা কি ক্লিয়ার? বাকযন্ত্র ব্যবহার করতে হবে, এটা বাধ্যতামূলক না। তার মানে বইয়ে যে সংজ্ঞাটা দেওয়া আছে যে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত কতগুলো ধ্বনি বা ধ্বনি সমষ্টির সাহায্যে বক্তা যখন তার মনের ভাব প্রকাশ করে তখন সেটা ভাষা, এটা ভুল। সহজ ভাষায় আপনি যদি ভাষা কাকে বলে এটা বলতে যান সহজ ভাবে, তাহলে আপনি বলতে পারেন যে ভাষা হচ্ছে মনের ভাব প্রকাশের মাধ্যম। সহজ কথা, মনের ভাব প্রকাশের মাধ্যম, মনের ভাব প্রকাশের মাধ্যম। ওকে, এটা হচ্ছে ভাষা। ওয়েদার এটা লিখেও হতে পারে, এটা ইশারা ইঙ্গিতে হতে পারে, এটা মুখে বলে হতে পারে, বিভিন্ন ভাবে হতে পারে, কোনো সমস্যা নাই। কথা বুঝতে পারছেন? যেমন মনে করেন আমরা যখন কোন একটা দরজার সামনে যাই, অফিসের বসের দরজার সামনে গেছি বা কারো রুমের মধ্যে আমরা ঢুকবো, এন্টার করবো, বাট তার অনুমতি প্রয়োজন, এখন সে তো আর বাইরে নাই, তার অনুমতি নেওয়ার জন্য আমরা কি করি? আমরা দরজায় কড়া নাড়ি, তাই না? দরজায় কড়া নাড়ি, এখন তারপরে ভিতর থেকে অ্যান্সার আসে কি ইয়েস কাম ইন। তাহলে এই যে ভিতর থেকে অ্যান্সার আসছে ইয়েস কাম ইন, এটা কিসের প্রেক্ষিতে সে বলেছে? আমি যে দরজায় টোকা দিয়েছি এই টোকার পরিবর্তে সে বলেছে, প্রেক্ষিতে সে বলেছে। তাহলে আমি যদি দরজায় দাঁড়ায়া যদি কোনো টোকা টোকা না দিয়ে আমি যদি বলি ঠক ঠক, মানে জাস্ট সাউন্ড করলাম মুখ দিয়ে ঠক ঠক, সে কি দরজা খুলবে বা ভিতর থেকে বলবে যে ইয়েস কাম ইন? কখনোই না। ঠিক আছে, মনে হবে যে পাগল আসছে। সো ব্যাপারটা হচ্ছে আমি কিন্তু এখানে দেখেন জাস্ট দরজায় টোকা নাড়ছি, এইটার মানেই হচ্ছে আমি বুঝাইছি যে আমি কি আসতে পারি, মে আই কাম ইন। ভিতর থেকে অ্যান্সার আসছে ইয়েস কাম ইন। তার মানে আমি কিন্তু এখানে মনের ভাব প্রকাশ করি নাই, আমি ইশারা দিয়ে বুঝাইছি বা ইঙ্গিতে বুঝাইছি। কথা কি ক্লিয়ার? সো তার মানে মনের ভাব প্রকাশ করতে হবে, এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। বাকযন্ত্র লাগবে এটা ব্যাপার না, বাকযন্ত্র নাও ব্যবহার হইতে পারে, মনের ভাব প্রকাশ করলেই সেটা ভাষা। এখন আসেন ভাষার
সবচেয়ে কমন এবং সবচেয়ে ভুল করে এমন দুইটা প্রশ্ন হচ্ছে ভাষার উপাদান কি, ভাষার উপকরণ কি, ভাষার মূল উপাদান কি, ভাষার মূল উপকরণ কি, ভাষার মৌলিক উপাদান কি, ভাষার মৌলিক উপকরণ কি। মানে এই যে মূল উপাদান, মৌলিক উপাদান, এই উপাদান উপকরণ, এই জায়গাটা স্টুডেন্টদের একটা বিশাল সমস্যা। তো আজ ইনশাল্লাহ আজকের পরে এই ঝামেলাটা ইনশাল্লাহ থাকবে না। আমরা চেষ্টা করব ভাষার এই পুরো ঝামেলাটা আমরা ক্লিয়ার করে দেওয়ার জন্য। আমি এটা মুছে ফেলছি। ওকে, এখন আসেন আমরা ভাষার জন্য এই উপাদান উপকরণ এইটার জন্য আমরা একটা চার্ট শিখবো। আমরা একটা চার্ট শিখবো এখন। আসেন চার্টটা কি। ওকে, প্রথমে হচ্ছে উপরে 2 লাইন জায়গা ফাঁকা রাখবেন। হ্যাঁ, 2 লাইন জায়গা ফাঁকা রাখবেন বা 1 লাইন জায়গা ফাঁকা রাখবেন। 1 লাইন জায়গা ফাঁকা রেখে লিখেন ধ্বনি বা বর্ণ। ওকে ফাইন, ধ্বনি বা বর্ণ। এখন চিন্তা করেন, একটা বক্স করে ফেলেন। হ্যাঁ, ধ্বনি বা বর্ণ। এখন চিন্তা করেন কতগুলো ধ্বনি বা বর্ণকে পাশাপাশি সাজিয়ে আপনি কি পান। কতগুলো ধ্বনি বা বর্ণকে পাশাপাশি সাজালে আমরা পাই একটা শব্দ। আবার কতগুলো শব্দকে পাশাপাশি সাজালে আমরা পাই একটা বাক্য। আবার কতগুলো বাক্যকে পাশাপাশি সাজালে আমরা পাই একটা ভাষা। ওকে ফাইন, তাহলে কতগুলো ধ্বনি বা বর্ণ পাশাপাশি সাজালে হবে শব্দ, কতগুলো শব্দ পাশাপাশি সাজালে হবে বাক্য, কতগুলো বাক্য পাশাপাশি সাজালে হবে ভাষা। ওকে, এখন যদি প্রশ্ন করা হয় ভাষার, ভালো করে খেয়াল করবেন, যদি প্রশ্ন করা হয় ভাষার মূল মূল উপাদান, কি বলা হয়, মূল উপাদান অথবা ক্ষুদ্রতম একক, মূল উপাদান অথবা ক্ষুদ্রতম একক। আবারও বলছি, যদি প্রশ্ন করা হয় ভাষার মূল উপাদান অথবা ক্ষুদ্রতম একক, তাহলে এটা ভাষার উপাদান বলুক বা বাক্যের উপাদান বলুক বা শব্দের উপাদান বলুক, তীর চিহ্নগুলো ভালো করে খেয়াল করবেন। হ্যাঁ, ভাষার উপাদান বলুক বা বাক্যের উপাদান বলুক বা শব্দের উপাদান বলুক, কারেক্ট আনসার হবে ধ্বনি বা বর্ণ। কারেক্ট আনসার কি হবে? ধ্বনি বা বর্ণ। কথাটা কি ক্লিয়ার? তীর চিহ্নগুলো ভালো করে খেয়াল করবেন। ভাষার উপাদান বলুক বা ক্ষুদ্রতম একক বলুক, কারেক্ট আনসার ধ্বনি বা বর্ণ। এই যে দেখেন, ভাষার উপাদান বা ধ্বনি বা বর্ণ, এটা হচ্ছে কারেক্ট আনসার। বাক্যের উপাদান বা ক্ষুদ্রতম একক, ধ্বনি বা বর্ণ। শব্দের উপাদান বা ক্ষুদ্রতম একক, ধ্বনি বা বর্ণ। কিন্তু যদি বলা হয় ভাষার মূল উপকরণ, যদি বলা হয় ভাষার মূল উপকরণ, উপকরণ অবলিক একক অথবা বৃহত্তম একক, একক বা বৃহত্তম একক, ঠিক আছে, ইন দ্যাট কেস সেটা হচ্ছে ইমিডিয়েট আগের এলিমেন্টসটা কারেক্ট আনসার হবে। অর্থাৎ ব্যাপারটা কি, অর্থাৎ ভাষার মূল উপকরণ বললে হবে বাক্য, আবার বাক্যের মূল উপকরণ বললে হবে শব্দ। শব্দের মূল উপকরণ অ্যাকচুয়ালি হয় না, শব্দের একক এটা হচ্ছে ধ্বনি বা বর্ণ, শব্দের উপাদান হচ্ছে ধ্বনি বা বর্ণ। কথা বুঝতে পারছেন? শব্দের মূল উপকরণ হয় না, বৃহত্তম একক হয় না, কারণ মূল উপকরণ বলতে গিয়ে আবার একটাই তো উপকরণ, শব্দের তো উপকরণই একটাই, সেটা হচ্ছে ধ্বনি বা বর্ণ। ওকে, তো তাহলে এই চার্টটা আমাদের মাথায় রাখতে হবে। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, ভাই এই উপাদান আর উপকরণ এইটার প্যাচটা কি? উপাদান কেন আলাদা, উপকরণ কেন আলাদা? ভাষার উপাদান বললে কেন ধ্বনি হবে, ভাষার উপকরণ বললে কেন বাক্য হবে, কেন এটা ধ্বনি হবে না? এই যে প্রশ্নটা, এইটা যদি আপনি বুঝেন আপনি আর কখনোই ভুলবেন না। আসেন উপাদান আর উপকরণ কি, এই ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিচ্ছি আপনাকে, ভালো করে খেয়াল করেন। এটা একটু ক্লিয়ার করে দিচ্ছি। মনে করেন আপনি একটা মিষ্টির দোকানে গিয়েছেন, আপনি একটা মিষ্টির দোকানে গিয়েছেন। এখন মিষ্টির দোকানে গিয়ে দেখলেন সেখানে অনেক রকমের মিষ্টি আছে। হ্যাঁ, দধি আছে, ছানা আছে, জিলাপি আছে, চমচম আছে, রসগোল্লা আছে, তারপর হচ্ছে মনে করেন গোলাপ জামুন আছে, ইত্যাদি 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 অনেক কিছু আছে। হ্যাঁ, মিনিমাম ধরেন 50 প্রকারের মিষ্টি আছে বা 500 প্রকারের মিষ্টি আছে। এখন প্রশ্ন হচ্ছে এই দধি, ছানা, জিলাপি, চমচম, দুধমালাই, তারপর হচ্ছে রসগোল্লা, গোলাপ জামুন, এগুলো তৈরি করতে কি লেগেছে বা এটা তৈরি হয়েছে কিসের দ্বারা? স্পেসিফিক 3টা জিনিস, একটা হচ্ছে দুধ, একটা হচ্ছে চিনি, আর একটা হচ্ছে ময়দা, রাইট? এই 3টা জিনিস হচ্ছে মেইন, এই 3টা জিনিস হচ্ছে ফিক্সড। এই 3টা জিনিস ভালো করে খেয়াল করবেন, এই 3টা জিনিস কি ফিক্সড। এই 3টা জিনিসকে বিভিন্ন রেশিওতে মিশিয়ে শত শত প্রকারের মানে মিষ্টান্ন জাতীয় পণ্য উৎপাদিত হয়েছে। এটা দধি, ছানা, জিলাপি, চমচম, রসগোল্লা, গোলাপ জামুন, ক্ষীরমালাই, যাই বলেন না কেন, মেইন 3টা উপাদান হচ্ছে দুধ, চিনি, ময়দা।
এখন ভালো করে খেয়াল করবেন, এই দুধ চিনি ময়দা দিস ইজ ফিক্সড, বাট এই দুধ চিনি ময়দাকে বিভিন্ন রেশিওতে মিশিয়ে কয়টা উপাদান তৈরি করা যাবে, মানে কয়টা জিনিস তৈরি করা যাবে, এটা কি ফিক্সড? ডেফিনেটলি না, এটা ফিক্সড না। আমি শত শত প্রকার মিষ্টি তৈরি করতে পারি, আমি হাজার হাজার প্রকার মিষ্টি তৈরি করতে পারি, দ্যাট মিনস যেটা তৈরি হয় সেটা ফিক্সড না, কিন্তু যেটা কাঁচামাল সেটা কিন্তু ফিক্সড। কথা কি ক্লিয়ার? যেটা কাঁচামাল সেটা ফিক্সড, কিন্তু যেটা তৈরি হয় সেটা ফিক্সড না। কথা কি বুঝতে পারছেন? তার মানে এটা হচ্ছে ফিক্সড। আর এই যে দই মানে দধি, ছানা, জিলাপি, চমচম, রসগোল্লা, এগুলা কিন্তু নট ফিক্সড। বলেন এগুলা কি? এগুলো হচ্ছে নট ফিক্সড। এখন ব্যাপারটা খেয়াল করেন, ধ্বনি, শব্দ, বাক্য, ভাষা, এগুলার মধ্যে কোনটা ফিক্সড? অবশ্যই ধ্বনি বা বর্ণ। অর্থাৎ কারেক্ট আনসার হচ্ছে বাংলা ভাষায় বর্ণ কয়টা? 50টা। এটা তো ফিক্সড, তাই না? কেউ কি বলতে পারবে বাংলাকে আমি ভালোবাসি, আমি দুটা বাড়ায় বলবো, বাংলা বর্ণমালা 52টা, বলতে পারবে? ডেফিনেটলি না। বা কেউ কি বলতে পারবে যে বাংলা বর্ণ আমার কাছে কঠিন লাগে, খণ্ডত্ব ক্ষীয় আমার কাছে ভালো লাগে না, বাদ এগুলা, বাংলা বর্ণ দুইটা কমায় বলবো আমি 48টা, বলতে পারবে? ডেফিনেটলি না। বাংলা বর্ণটা ফিক্সড 50টা। কথা কি ক্লিয়ার? সো তার মানে এইটা ফিক্সড, তার মানে এটা হচ্ছে কি? এটা হচ্ছে উপাদান। উপাদান সবসময় হচ্ছে কাঁচামাল, যেটা ফিক্সড। উপাদান হচ্ছে কাঁচামাল, যেটা ফিক্সড। আর এই উপাদানকে, অর্থাৎ এই ধ্বনি বা বর্ণকে বিভিন্ন রেশিওতে মিশিয়ে আপনি শত শত প্রকারের শব্দ তৈরি করতে পারবেন, হাজার হাজার প্রকারের শব্দ তৈরি করতে পারবেন। দিস ইজ নট ফিক্সড। তারপরে এই শব্দগুলোকে পাশাপাশি বসিয়ে আপনি শত শত প্রকারের বাক্য তৈরি করতে পারবেন। দিস ইজ নট ফিক্সড। এন্ড ভাষা অ্যাজ ওয়েল অ্যাজ নট ফিক্সড। কথা কি ক্লিয়ার? একমাত্র একটা উপাদান, সেটা হচ্ছে ফিক্সড। এই কারণে ভাষার উপাদান বলুক, বাক্যের উপাদান বলুক, শব্দের উপাদান বলুক, যেটাই বলুক, উপাদান বললে সেটা ফিক্সড, সেটা হচ্ছে ধ্বনি বা বর্ণ। কনসেপ্টটা কি ক্লিয়ার? কিন্তু এখানে আবার ঘাপলা আছে একটা। আগে এটা বুঝছেন কিনা, এইটুক পর্যন্ত সবাই বুঝছেন কিনা এটা আমাকে বলেন। এইটুক পর্যন্ত সবাই কি বুঝতে পেরেছেন? ভাষার উপাদান, ভাষার ক্ষুদ্রতম একক, বাক্যের উপাদান, বাক্যের ক্ষুদ্রতম একক, শব্দের উপাদান, শব্দের ক্ষুদ্রতম একক, যাই বলুক না কেন কারেক্ট আনসার হবে ধ্বনি বা বর্ণ। ওকে। কিন্তু যদি বলে ভাষার উপকরণ কি বা ভাষার বৃহত্তম একক কি, তাহলে কারেক্ট আনসারটা হবে হচ্ছে ইমিডিয়েট আগের এলিমেন্টসটা। অর্থাৎ ভাষার যদি মূল উপকরণ বলে বা বৃহত্তম একক বলে, কারেক্ট আনসার বাক্য। যদি বলে বাক্যের মূল উপকরণ কি, কারেক্ট আনসার হচ্ছে শব্দ। যদি বলে বাক্যের বৃহত্তম একক কি, কারেক্ট আনসার হচ্ছে শব্দ। কথা কি ক্লিয়ার? এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। এইটুক পর্যন্ত তো সবাই বুঝছেন নাকি? ওকে, ভেরি গুড। এখন আসেন, এইটুক যদি বুঝে থাকেন, একটা শব্দ আছে, মানে কয়েকটা ফ্যাক্ট আছে, সেই ফ্যাক্ট গুলো থাকলে উপাদান বললেও ধ্বনি হবে না। কিছু ব্যাপার স্যাপার আছে, যদি এই ব্যাপারটা অনেক জায়গায় ভুল থাকে, আমি ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছি। খেয়াল করেন, অথবা চাইলে চাইলে এটা লিখেও নিতে পারেন। আমরা এখন যে ইনফরমেশন গুলো বলবো, চাইলে এটা লিখেও নিতে পারেন। এখন যে ইনফরমেশন গুলো বলবো, চাইলে এটা লিখেও নিতে পারেন। লিখেন ভাষার, লিখেই নেন, এটা বেটার, লিখে নেন। লিখেন ভাষার মূল উপাদান কারেক্ট আনসার হচ্ছে ধ্বনি। ভাষার মূল উপাদান কারেক্ট আনসার হচ্ছে ধ্বনি। ভাষার মূল উপাদান কি? কারেক্ট আনসার ধ্বনি। যদি বলে ভাষার ক্ষুদ্রতম একক, ভাষার ক্ষুদ্রতম একক কারেক্ট আনসার কি? কারেক্ট আনসার এটাও সেম, ধ্বনি বা বর্ণ, তাই না? এটাও সেম, ধ্বনি বা বর্ণ। আচ্ছা, এখানে আবার আরেকটা কথা আছে, স্যার যদি ধ্বনি বা বর্ণ, আপনি তো দুইটাই বলতেছেন, যদি দুইটি অপশনে থাকে সেক্ষেত্রে কি হবে? যদি ভাষার মূল উপাদান কি প্রশ্ন আসে, অপশনে ধ্বনি আছে, বর্ণ আছে, তখন কি করব? ওকে, বেস্ট অ্যান্সার সবসময় মনে রাখবেন, যে কোনো প্রশ্নের উত্তরে যদি দেখেন ধ্বনি বর্ণ দুইটাই আছে এবং সেটার উত্তর যদি ধ্বনি হয় বা বর্ণই হয়, তাহলে অবশ্যই 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 কারেক্ট আনসার ধ্বনি। মনে রাখবেন, যে কোনো প্রশ্নের উত্তর, সেটার উত্তর যদি ধ্বনি এবং বর্ণ দুইটাই হয় এবং অপশনে যদি দুইটাই থাকে, তাহলে কারেক্ট আনসার অল টাইম ধ্বনি, বর্ণ হবে না। এখন প্রশ্ন হচ্ছে ভাই কেন বর্ণ কেন হবে না? বর্ণ কেন হবে না? কারণটা হচ্ছে ধ্বনি, এটা হচ্ছে মেইন, এটা দিয়ে শুরু, এটা হচ্ছে বেসিক, তারপরে বর্ণ, আগে ধ্বনি তারপরে বর্ণ। আপনি ছোটবেলা চিন্তা করেন তো, ধ্বনি মানে কোনটা? এই যে আমি বললাম ক, আমি যে বললাম ক, মুখে বলতেছি, সাউন্ড করতেছি, যেটা এটা হচ্ছে ধ্বনি। আর এই ক ধ্বনির লিখিত রূপটা হচ্ছে বর্ণ। আমি যে ক মুখে সাউন্ড করলাম, সেই ক সাউন্ডের লিখিত রূপটা কি? সেটা হচ্ছে বর্ণ। এখন প্রশ্ন হচ্ছে, আপনি ছোটবেলা আগে কি বর্ণ শিখছেন? আপনি শিখছেন আগে যে প এভাবে বলতে হয়, ম এভাবে লিখতে হয়, আগে লিখছেন? লেখা শিখেন নাই। আপনি লেখা ছাড়াই আপনি মুখে উচ্চারণ করছেন বাবা, মা, পানিকে বলছেন মাম। আগে আপনি কথা বলা শিখছেন, আগে আপনি লেখা শিখেন নাই।
ইভেন পড়ার সময় আগে আমরা পড়া শিখছি স্বরেয়, স্বরেয়া, রস্বই, দীর্ঘই, তারপরে আমরা শিখছি যে স্বরেয় এভাবে লিখতে হয়, রাইট? সো তার মানে আগে হচ্ছে ধ্বনি, পরে হচ্ছে বর্ণ। এই কারণে যে কোনো প্রশ্নের কারেক্ট আনসারে যদি অপশনে দুইটাই থাকে, ধ্বনি এবং বর্ণ, এবং সেটার উত্তর যদি ধ্বনি বর্ণ দুইটাই হয়, অবশ্যই ধ্বনি দাগাবেন। ওকে, এবার তাহলে ভাষার মূল উপাদান কি? ধ্বনি বা বর্ণ। ভাষার ক্ষুদ্রতম একক কি? সেটাও ধ্বনি বা বর্ণ। কিন্তু যদি বলে ভাষার মূল উপকরণ কি, যদি বলে ভাষার মূল উপকরণ কি, মূল উপকরণ কি, উপকরণ, সেক্ষেত্রে হবে হচ্ছে বাক্য। ভাষার মূল উপকরণ কি হবে? এই চারটা শুধু মাথায় রাখবেন, দ্যাটস ইট। দেখেন এই যে ভাষার মূল উপকরণ কি? বাক্য। মূল উপকরণ না বলে যদি বলে ভাষার একক কি, তাও বাক্য। যদি বলে ভাষার বৃহত্তম একক কি, তাও বাক্য। যদি বলে ভাষার বৃহত্তম একক কি, তাও বাক্য। তিনটা বললেই কারেক্ট আনসার একই হবে, বাক্য। কথা কি ক্লিয়ার? এন্ড অ্যাজ ওয়েল অ্যাজ এখানে আমরা কয়টা ইনফরমেশন পেলাম? পাঁচটা। 1 2 3 4 5। ওকে ফাইন। এই পাঁচটা করে ভাষার বাক্যের শব্দের 3টার 15টা ইনফরমেশন, এটা আপনাদের মাথায় থাকতে হবে। ভাষার মূল উপাদান ধ্বনি বা বর্ণ, ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি বা বর্ণ, ভাষার বৃহত্তম একক বাক্য, ভাষার একক বাক্য, ভাষার মূল উপকরণ বাক্য। এবার এই ভাষা কেটে সব জায়গায় লিখবেন বাক্য। তাহলে বাক্যের মূল উপাদান ধ্বনি বা বর্ণ, বাক্যের ক্ষুদ্রতম একক ধ্বনি বা বর্ণ, বাক্যের মূল উপকরণ শব্দ, বাক্যের বৃহত্তম একক শব্দ, বাক্যের বৃহত্তম মানে একক শব্দ। কনসেপ্টটা কি ক্লিয়ার? বুঝতে পারছি? এ পর্যন্ত কি ক্লিয়ার? এইটুকু পর্যন্ত কি বুঝছেন? একটু জানাবেন, এসএমএস করে জানাবেন, মানে এসএমএস এ লিখবেন বুঝছেন কিনা একটু জানাবেন। চাইলে টুকেও নিতে পারেন। আর অবশ্য ক্লাসের পরে আমি ছোট ছোট কিছু জিনিসের পিকচার দিয়ে দিই, যেমন এটার পুরো পিকচারটা আমি দিয়ে দিব ক্লাসের পরে, এটার পুরো পিকচারটা পেয়ে যাবেন আপনি। বুঝতে পারছেন? পুরো নোটের পিকচারটা পেয়ে যাবেন, সমস্যা নাই। ওকে ফাইন, আশা করি বুঝতে পারছেন। এইবার আসেন একটা প্যাচের ইনফরমেশনে যাই। প্যাচের ইনফরমেশনটা কি খেয়াল করেন। যখন বলা হয়েছে যে ভাষার মূল উপাদান ধ্বনি, যদি বলা হয় ভাষার মৌলিক উপাদান, ভাষার মৌলিক উপাদান, তখন কারেক্ট আনসার কিন্তু হবে শব্দ। ওকে ফাইন। এইবার হচ্ছে প্যাচ। এখন প্যাচ কেন? বাংলাদেশের অনেক রাইটারের বইতে এটা লেখা আছে, ভাই মূল উপাদান আর মৌলিক উপাদান একই কথা, এইভাবে লেখা আছে, এবং সেই হিসাবে মূল উপাদান মৌলিক উপাদান বলে সেটাকে ধ্বনি বা বর্ণ বলা হয়েছে। কিন্তু না, এটা ভুল। ভাষার মূল উপাদান সেটা ধ্বনি বা বর্ণ, কিন্তু মৌলিক উপাদান সেটা শব্দ। প্রশ্ন হচ্ছে কেন? এই যে মৌলিক শব্দটা, এই মৌলিক শব্দের গঠনের জন্য, মৌলিক শব্দের গঠনটা বিশ্লেষণ করলেই আমরা বুঝে যাব এটা কি ধ্বনি হবে নাকি শব্দ হবে। আসলে আমরা বিশ্লেষণ করি, খেয়াল করেন। মৌলিক শব্দটাকে বিশ্লেষণ করলে আমরা পাবো মূল যোগ ইক বাসনিক, রাইট? ইক বাসনিক। ওকে, এখন ইক বাসনিক এটা প্রত্যয়ের ক্ষেত্রে আমরা দেখবো। তাহলে এখন দেখেন মূল যোগ ইক বাসনিক। এখন এই মূলটা কি? মূল হচ্ছে প্রধান অংশ, মূল অংশ। আর ইক বাসনিক মানে কি? ইক বাসনিক প্রত্যয় যুক্ত হয় সম্পর্কিত অর্থ বোঝানোর জন্য। আবার বলছি, ইক বাসনিক শব্দটা প্রত্যয়টা যুক্ত হয় সম্পর্কিত অর্থ বোঝানোর জন্য। যেমন মনে করেন আমি বললাম দৈহিক মানে দেহ সম্পর্কিত, শারীরিক মানে শরীর সম্পর্কিত, চারিত্রিক মানে চরিত্র সম্পর্কিত, কাব্যিক মানে কবি সম্পর্কিত, লৌকিক মানে লোক সম্পর্কিত, দৈনিক মানে দিন সম্পর্কিত, সাপ্তাহিক মানে সপ্তাহ সম্পর্কিত, বার্ষিক মানে বর্ষ সম্পর্কিত। মোট কথা ইক প্রত্যয় যুক্ত হয় সম্পর্কিত অর্থ বোঝানোর জন্য। এখন যদি আমি বলি মৌলিক মানে মূল সম্পর্কিত, এখন খেয়াল করেন ভাষার মূল উপাদান ধ্বনি, তাহলে মৌলিক উপাদান মানে কি? ধ্বনি না ধ্বনি সম্পর্কিত? বলেন, ভালো করে চিন্তা করেন। ভাষার মূল যদি ধ্বনি হয়, তাহলে মৌলিক মানে কি? মূল না মূল সম্পর্কিত? মূল সম্পর্কিত। তাহলে ভাষার মূল যদি ধ্বনি হয়, তাহলে মৌলিক কি ধ্বনি না ধ্বনি সম্পর্কিত? ডেফিনেটলি ধ্বনি সম্পর্কিত হবে, অবশ্যই ধ্বনি সম্পর্কিত। এখন ধ্বনি সম্পর্কিত ফার্স্ট স্টেপটা কি? শব্দ। এই কারণে যখন বলবে ভাষার মৌলিক উপাদান, তখন কারেক্ট আনসার শব্দ হবে। আমি কি বুঝতে পারছি? জিনিসটা কি ক্লিয়ার? এটা কিন্তু অনেক বইতে ভাষার মূল উপাদান বর্ণ দেওয়া, ধ্বনি বা বর্ণ দেওয়া আছে, এবং এটা 18তম বিসিএস এর প্রশ্ন। 18তম বিসিএস এর প্রশ্ন আসছিল, ভাষার মৌলিক উপাদান কি? কারেক্ট আনসার অপশনে 3টাই ছিল, মানে ধ্বনিও ছিল, শব্দও ছিল, বর্ণও ছিল, বাক্যও ছিল। কারেক্ট আনসার হবে শব্দ। বুঝতে পারছেন? জিনিসটা কি ক্লিয়ার? আমাকে একটু বলেন।
এন্ড অ্যাজ ওয়েল অ্যাজ বাক্যের ক্ষেত্রেও সেম, বাক্যের ক্ষেত্রেও সেম। যদি বাক্যের মূল উপাদান বলে ধ্বনি, বাক্যের মৌলিক উপাদান বলে সেক্ষেত্রে শব্দ, একই জিনিস। কনসেপ্ট ক্লিয়ার? এইটুকু কি সবাই বুঝতে পারছেন? এটা কি ক্লিয়ার? এটা কি ক্লিয়ার? এটা একটু জানাবেন, এটা কি ক্লিয়ার কিনা। এই অংশটা কিন্তু একটু ঝামেলার, এটা কি ক্লিয়ার? তাহলে এই উপাদান উপকরণ নিয়ে আর কারো কোনো সমস্যা আছে? উপাদান উপকরণ নিয়ে আর কারো কোনো প্রবলেম হবে? উপাদান উপকরণ নিয়ে আর কারো কোনো প্রবলেম হবে? আচ্ছা ওকে, অলরেডি হাত তুলছে একজন, আদনান ভাই। আদনান ভাই আপনাকে আনমিউট করেছি, বলেন। জি ভাইয়া, প্রশ্নটা হচ্ছে যে ওই যে আমরা ধ্বনি বা বর্ণের মৌলিক উপাদান তো শব্দ পাইছি, রাইট? তো এখন বাক্যের ক্ষেত্রে বাক্য সম্পর্কিত তো ভাষা হবে না, সেটা আগেরটা কেন? সবগুলোই তো ইমিডিয়েট আগে নিয়ে আসছে কারেক্ট অ্যান্সার। কথা বুঝেন নাই? যখন বলতেছি ভাষার মূল উপাদান তখন ধ্বনি বা বর্ণ, ভাষার মূল উপকরণ বাক্য, আবার বাক্যের মূল উপাদান ধ্বনি বা বর্ণ, বাক্যের মূল উপকরণ শব্দ, ইমিডিয়েট আগেরটা কারেক্ট অ্যান্সার। কথা কি ক্লিয়ার? বুঝছেন? আদনান ভাই ওকে, মনে হয় ক্লিয়ার। ভেরি গুড, হাত নামায় ফেলছেন। ওকে, থ্যাংক ইউ। আশা করি সবাই বুঝতে পারছেন। তাহলে এই পর্যন্ত আমাদের ক্লিয়ার, আমরা চলে যাই পরের পয়েন্টে। ওকে, এই পর্যন্ত আমাদের ক্লিয়ার, আমরা চলে যাচ্ছি পরবর্তী পয়েন্টে। আসেন। ওকে আসেন, এ পর্যন্ত আমাদের ক্লিয়ার, আমরা চলে যাচ্ছি পরবর্তী পয়েন্টে। ওকে, তাহলে ভাষার উপাদান কি উপকরণ কি এই বিষয়গুলো আমরা জানলাম। এবার একটু ধ্বনি শব্দ বর্ণ এগুলো আমরা একটু লিখে নিই, সব মানে জিনিসগুলো কি অ্যাকচুয়ালি। ওকে, লিখেন ধ্বনি। ধ্বনি হচ্ছে কি? ধ্বনি হচ্ছে, লিখেন, শব্দের ক্ষুদ্রতম অংশ। শব্দের ক্ষুদ্রতম অংশ, শব্দের ক্ষুদ্রতম অংশ। আর আরেকটা হচ্ছে, লিখেন, বর্ণের উচ্চারিত রূপ। বর্ণের উচ্চারিত রূপ, শব্দের ক্ষুদ্রতম অংশ আর বর্ণের উচ্চারিত রূপ, এটা হচ্ছে ধ্বনি। আচ্ছা, আর বর্ণ কি? বর্ণ হচ্ছে, এটাও ঠিক সেম, শব্দের ক্ষুদ্রতম অংশ, কিন্তু এটা দরকার নাই, এটা হচ্ছে বেশি প্রশ্ন আসে যেটা, সেটা হচ্ছে ধ্বনির লিখিত রূপ। ধ্বনির লিখিত রূপ, ধ্বনির লিখিত রূপ বা ধ্বনি নির্দেশক চিহ্ন। ধ্বনির লিখিত রূপ বা ধ্বনি নির্দেশক চিহ্ন, ধ্বনি নির্দেশক চিহ্ন, এই হচ্ছে বর্ণ। ওকে, তাহলে ধ্বনি গেল, বর্ণ গেল। এবার আসেন শব্দ। শব্দ কি? শব্দ হচ্ছে, শব্দ হচ্ছে ধ্বনির সমষ্টি। কতগুলো? কতগুলো ধ্বনির সমষ্টি, কতগুলো ধ্বনির, কতগুলো ধ্বনির সমষ্টি। ওকে, কতগুলো ধ্বনির সমষ্টি, এটা হচ্ছে শব্দ। অথবা বলা যায় যে বাক্যের বাক্যের বৃহত্তম একক। আচ্ছা, এটা না বললাম, এটা তো ছক থেকেই বুঝতে পারছেন। তাহলে ধ্বনি কি, শব্দ কি, বর্ণ কি, এটা আমরা বুঝলাম। ভাষা কি, এটা আগেই বলেছি, সেটা হচ্ছে মনের ভাব প্রকাশ করার মাধ্যম। ওয়েদার এটা লিখেও হতে পারে, মুখে বলেও হতে পারে, কোনো কিছু উচ্চারণ করেও হতে পারে, ইশারা ইঙ্গিতেও হতে পারে। ওকে, তাহলে এইগুলো হচ্ছে আমাদের ফ্যাক্ট গেল। এবার অক্ষর কি, এটা একটু আমাদের জানা দরকার। হ্যাঁ, অক্ষর এটা কি? ওকে, এখন অক্ষর, এটা আবার এখানে কথা আছে। অক্ষর বুঝতে গেলে আপনাকে, এক মিনিট, তানজিল ইফাত ভাই হাত তুলেছেন। হ্যাঁ তানজিল ভাই বলেন। তানজিল ভাই বলেন, আনমিউট করেছি। এমনি এমনি চাপ পড়ে ইয়া হয়ে গেছে। না স্যার, আনমিউট করেছি। হ্যাঁ বলেন। শব্দ কতগুলো ধ্বনির সমষ্টি হবে না বর্ণের সমষ্টি হবে? বর্ণের সমষ্টি হতে পারে, ধ্বনির সমষ্টি হতে পারে, একই তো। আমি যদি দুইটাই বলি সেম জিনিস। কলম, আমি যদি বলি কলম, কলম একটা শব্দ, এখন আমি এটা মুখে উচ্চারণ করেছি, এখন তো আমি লেখি নাই, সেটা ধ্বনির সমষ্টি। কলম, তিনটা ধ্বনির সমষ্টি। যদি আমি লিখি তাহলে সেটা বর্ণের সমষ্টি, একই জিনিস। বুঝছেন? জি, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। ওকে, হ্যাঁ। আচ্ছা, এবার আসেন তাহলে অক্ষর জিনিসটা কি, এটা আমাদের একটু জানতে হবে। হ্যাঁ, অক্ষর জিনিসটা কি? ওয়েট, হ্যাঁ, এখন আসলে অক্ষর জিনিসটা কি? অক্ষর, এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এবং অক্ষর জিনিসটা যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি যে ছন্দ নির্ণয় করতে পারবেন না।
কবিতার ছন্দ নির্ণয়ের ক্ষেত্রে এই অক্ষর খুব ইম্পর্টেন্ট, এবং এই অক্ষর থেকে ডিরেক্টলি প্রশ্ন আসে যে একটা শব্দ দিয়ে বলে এই শব্দের কয়টা অক্ষর আছে। ঠিক আছে, এই অক্ষরটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, ওখানে আসলে তাহলে অক্ষর কি? অক্ষর হচ্ছে উচ্চারণের একক। অক্ষর হচ্ছে কি? উচ্চারণের একক, এটাকে বলা হচ্ছে অক্ষর। ওকে, উচ্চারণের একককে বলা হয় কি? উচ্চারণের একককে বলা হয় হচ্ছে অক্ষর। আচ্ছা, সুমাইয়া খানম আপু হ্যাঁ হাত তুলেছে। ওকে, আনমিউট করেছি, আপু বলেন। ভাইয়া, ধ্বনির মূল সম্পর্কিত উপাদান এর শব্দ হবে, বাক্য হবে না কেন? কারণ বাক্য তো ধ্বনি থেকেই সৃষ্টি। সবই তো ধ্বনি থেকে সৃষ্টি। তাহলে ধ্বনির মৌলিক উপাদান বললে প্রথমে শব্দ, শব্দগুলো তৈরি হলে শব্দগুলো পাশাপাশি বসালে হয় বাক্য। তাই এই জন্য প্রাথমিক ধাপটাকে আমরা তো শব্দ বলবো, মানে শব্দ পাচ্ছি, বাক্য তো আগে পাচ্ছি না। কতগুলো ধ্বনি মিলিয়ে তো আমরা বাক্য পাই না, কতগুলো ধ্বনি মিলিয়ে আমরা শব্দ পাই, এই কারণে শব্দ বলবো, বাক্য বলবো না। বুঝতে পারছেন? ধ্বনি থেকেই তো সব সৃষ্টি, শব্দেরও সৃষ্টি, বাক্যেরও সৃষ্টি, ভাষারও সৃষ্টি, সবই ঠিক আছে। কিন্তু আমরা মানে প্রাথমিক পর্যায়ে কতগুলো ধ্বনিকে পাশাপাশি বসালে তো বাক্য পাই না, পাশাপাশি বসালে আমরা শব্দ পাই, কতগুলো শব্দকে পাশাপাশি বসালে আমরা বাক্য পাই। বুঝতে পারছেন? আশা করি ক্লিয়ার। ওকে, আচ্ছা, এবার আসেন তাহলে উচ্চারণের একক, এটা হচ্ছে কি? এটা হচ্ছে অক্ষর। এখন উচ্চারণের একক ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এই যে আমি বললাম উচ্চারণের, এই ওয়ার্ডটাই ধরেন, উচ্চারণের। এখন আমরা যখন যদি বলা হয়, মনে করেন পরীক্ষা এটাই আসলো যে উচ্চারণের এর মধ্যে কয়টা অক্ষর আছে, আমরা অনেক সময় গুনি, এটা গুনি 1 2 3 4 5 6, আমরা এভাবে কাউন্ট করি। তো দেখেন, আপনি যেটা কাউন্ট করছেন সেটা কিন্তু বর্ণ কাউন্ট করেছেন, আপনি কিন্তু উচ্চারণের একক কাউন্ট করেন না, আপনি বর্ণ কাউন্ট করেছেন। উচ্চারণের একক ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে অক্ষরের যদি ব্যাকরণগত সংজ্ঞাটা আমি বলি, তাহলে এক নিঃশ্বাসে একটা শব্দের যতটুকু অংশ এক নিঃশ্বাসে কোনো বাধা বা মানে কোনো বাধা ছাড়া উচ্চারণ করা যাবে, সেটা হচ্ছে অক্ষর। মানে এক প্রয়াসে বা এক নিঃশ্বাসে একটি শব্দের যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যাবে, সেটা হচ্ছে অক্ষর। এটা হচ্ছে ব্যাকরণের সংজ্ঞা। কিন্তু এইভাবে আমরা শিখবো না। এখন আমরা এইভাবে কেন শিখবো না? খেয়াল করেন, আমি যদি আপনাকে বলি যে বিশ্ববিদ্যালয় এই শব্দে কয় অক্ষর আছে, সাপোজ আপনাকে আমি বললাম বিশ্ববিদ্যালয় এই শব্দে কয়টি অক্ষর রয়েছে, এখন মোস্ট অফ দ্য স্টুডেন্ট এরা কি করে? নিজের মতো করে উচ্চারণ করে। এখন দেখেন, বিশ্ববিদ্যালয় কেউ বলে বিশ্ববিদ্যালয়, কয়টা হলো? 5টা। কেউ উচ্চারণ করে বিশ্ববিদ্যালয়, কয়টা হলো? 3টা। আবার কেউ উচ্চারণ করে বিশ্ববিদ্যালয়, কয়টা হলো? 1টা। মানে স্বাভাবিক, আপনাকে যখন কেউ জিজ্ঞেস করে আপনি তার বলেন না, মনে করেন আপনাকে কেউ জিজ্ঞেস করছে তুমি কোথায় যাও বা কোথায় পড়ো, আপনি তার বলেন না আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি, বলেন? বা আপনি কি বলেন আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি, বলেন না? আপনি একবারই বলেন আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি। তাহলে পুরোটা কি এক অক্ষর? ডেফিনেটলি না। আচ্ছা, এখানে একটা মানে ঝামেলার সম্মুখীন হয়েছে বলে নেই। মাঝে মাঝে আপনাদের দেখবেন হঠাৎ করে আমি কথা বলতে বলতে হ্যাং হয়ে গেছি। ঠিক আছে, যেহেতু আজকে ফার্স্ট ক্লাস বলে দিচ্ছি তাহলে বুঝবেন। মাঝে মাঝে দেখবেন কথা বলতে বলতে হঠাৎ হ্যাং হয়ে গেছি, এটার কারণ হচ্ছে মোবাইলে কল আসছে। কারণ যেহেতু মোবাইল দিয়ে ক্লাস নিচ্ছি, সো মোবাইলে কল আসছে, সো তখন হচ্ছে হ্যাং হয়ে যায়। আমি গুরুত্বপূর্ণ না হলে সাধারণত কল ধরি না, এই যে কেটে দিছি, 3বার কল আসছে, 3বারই কেটে দিছি। তো খুব গুরুত্বপূর্ণ না হলে ধরি না। তো যখন হ্যাং হয়ে যাবে, এটা ভাবার কিছু নাই যে নেট সমস্যা হয়েছে বা আপনার ওখানে কোনো প্রবলেম হয়েছে বা এই ধরনের কিছু, বুঝতে পারছেন? হ্যাং হয়ে গেলে মনে করবেন যে সমস্যা নেই, ঠিক হয়ে যাবে এখনই। ওকে, তাহলে এখন ব্যাপারটা হচ্ছে তাহলে আমরা কিভাবে অক্ষর বের করব? বিশ্ববিদ্যালয় এটা আমরা কিভাবে বের করব? এটা ব্যাপারটা হচ্ছে ইংরেজিতে এটা হচ্ছে সিলেবাল, কথা বুঝতে পারছেন? ইংরেজিতে যেটাকে আমরা বলি সিলেবাল, সেটাই হচ্ছে বাংলায় এই অক্ষর। এখন এই অক্ষরটা আমরা কিভাবে বের করব? একটা জোস টেকনিক আছে, জোস, অসাধারণ একটা টেকনিক আছে। সেটা হচ্ছে কি? অক্ষর ইকুয়াল টু SMS। অক্ষর ইকুয়াল টু কি ভাই বলেন? SMS। এখন SMS টেকনিকটা কি? ওকে, বর্তমানে অবশ্যই SMS টেকনিকটা বাংলাদেশে মোটামুটি সব জায়গায় প্রচলন হয়ে গেছে। এটা প্রথম 2013 সাল থেকে আমি পড়ানো শুরু করছিলাম, এখন মোটামুটি সব জায়গায় প্রচলন হয়ে গেছে। ওকে, তাহলে SMS টেকনিকটা তবে জোস টেকনিক কেন বলছি, আসেন দেখাচ্ছি যে SMS টেকনিকটা কেন এত জোস। আসেন, SMS টেকনিকটা কেন এত জোস দেখাচ্ছি। ব্যাপারটা হচ্ছে যে কোনো শব্দ আমরা যদি SMS এর ভাষায় লিখি, তাহলে এখান থেকে অক্ষরটা আমরা খুব সহজেই বের করতে পারবো। যেমন কি? যেমন মনে করেন বলা হলো বিশ্ববিদ্যালয় এই শব্দে কয়টি অক্ষর রয়েছে, যেমন বলা হলো বিশ্ববিদ্যালয় শব্দে কয়টি অক্ষর রয়েছে,
ওকে ফাইন, আমি পরে লিখবো, আগে আপনারা সবাই এসএমএস এর ভাষায় খাতায় একটু নিজে লিখেন। ওকে, খাতায় নিজে লিখেন। যেমন আমি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, যেমন মনে করেন জল, এখন জল হচ্ছে এরকম হবে JOL জল, বা মনে করেন কলম, ঠিক আছে, তাহলে কলম হবে এরকম KOLOM কলম। তাহলে এভাবে করে বিশ্ববিদ্যালয়ের বানানটা সবাই বাংলাদেশে খাতায় লিখেন। ওকে, সবাই খাতায় লিখেন। এখানে মেসেঞ্জারে লেখার দরকার নাই, মানে এখানে মেসেজ দেওয়ার দরকার নাই, আপনি খাতায় লিখেন। লেখা হলে জাস্ট একটা এসএমএস দিবেন ওকে বা ডান, তারপরে আমি আলোচনায় যাচ্ছি। লেখা হলে জাস্ট একটা এসএমএস দিবেন ওকে বা ডান, তারপরে আমি আলোচনায় যাচ্ছি। সবাই আগে খাতায় লিখেন, এবং কেন লিখাচ্ছি এটা একটু পরেই বুঝবেন। সবাই আগে খাতায় লিখেন, লেখা হলে একটা এসএমএস দেন জাস্ট ওকে বা ডান, তারপরে আমি বুঝাচ্ছি যে এটা কেন করলাম, এই কাজটা কেন করলাম সেটা বুঝাচ্ছি। ওকে, আশা করি সবার লেখা হয়ে গিয়েছে। ওকে ফাইন, এবার আসেন, যদি সবার লেখা হয়ে যায়, এবার আমার কথা খুব মনোযোগ দিয়ে শুনেন। আপনাদেরকে লেখানোর একটাই কারণ, সেটা হচ্ছে আপনার পরীক্ষার হলে আমি থাকবো না, আপনার পরীক্ষার হলে আপনার বন্ধু থাকবে না, আপনার পরীক্ষার হলে শুধু আপনি থাকবেন, আপনি আপনার ভরসা। এই কারণে আমি এই টেকনিকটা শেখানোর কারণটা হচ্ছে, বা এই টেকনিকটা এত পছন্দ করার কারণটা হচ্ছে, এই টেকনিকটা দিয়ে আপনি যেভাবেই লিখেন না কেন, আপনি যেভাবেই লিখেন না কেন, বানান যদি ভুল হয় আপনার উত্তর মিলবে। এই জন্য টেকনিকটা আমার এত পছন্দ। আপনার বানান যদি ভুল হয় উত্তর মিলবে। আচ্ছা, যেমন কি ভাই আসেন, যেমন মনে করেন বিশ্ববিদ্যালয়, এবার আমি লিখতেছি, যদি আমার সাথে কারো বানান মিলে আলহামদুলিল্লাহ ভালো, যদি না মিলে কাটবেন না, আপনি যা লিখছেন সেভাবে আমি মিলাই দিব, আপনি যা লিখছেন সেটা দিয়ে আমি মিলাই দিব। আসেন, বিশ্ববিদ্যালয়ে BISSHOBIDDALOY বিশ্ববিদ্যালয়, রাইট? এখন আসেন, বিশ্ববিদ্যালয় বানানের মধ্যে আমরা কাউন্ট করব ভাওয়েল কয়টা। এখন আসেন, 1 2 3 4 5, গুনে দেখেন আপনার বানান আপনি যেরকমই লেখেন না কেন ভাওয়েল 5টা আছে। গুনে দেখেন আপনার বানান আপনি যেরকমই লেখেন না কেন ভাওয়েল 5টা আছে। এবং মজার ব্যাপার হচ্ছে, যে কোনো শব্দ বাংলিশে লেখার পরে যে কটা ভাওয়েল সে কটা অক্ষর। যে কোনো শব্দ বাংলিশে লেখার পরে যে কটা ভাওয়েল সে কটা অক্ষর। কনসেপ্ট ক্লিয়ার? যেমন কি ভাই, যেমন দেখেন, এই যে তাহলে এখানে 5টা ভাওয়েল, তাহলে মানে অক্ষর কয়টা? অক্ষর কয়টা বলেন? অবশ্যই 5টা। তাহলে আমি যদি বলি কলম, বলেন কলম, তাহলে কলম শব্দে কয় অক্ষর? দেখেন KOLOM কলম, ভাওয়েল কয়টা? 2টা। অক্ষর কয়টা? অবশ্যই 2টা, অবশ্যই 2টা। এটাও চিন্তা করলে হবে না যে ও তো 2বার আছে, ও 2বার কেন, 10 বার থাক, 10 বারই ধরতে হবে, যতবার থাকবে ততবারই ধরতে হবে। কনসেপ্ট ক্লিয়ার? আরো দেখাই, যেমন মনে করেন আমি বললাম যে পানি, মনে করেন আমি বললাম পানি, তাহলে পানি হচ্ছে কি PANI পানি, তাহলে ভাওয়েল কয়টা? 2টা। অক্ষর কয়টা? 2টা। কথা কি বুঝতে পারছেন? আমি যদি বলি টেবিল, আমি যদি বলি টেবিল, তাহলে টেবিল কি হবে? TABEL টেবিল, বা TABIL টেবিল, তাহলে 1 2, ভাওয়েল কয়টা? 2টা। অক্ষর কয়টা? 2টা। কনসেপ্ট ক্লিয়ার? মোট কথা যে কটা ভাওয়েল সে কটা অক্ষর, সহজ হিসাব। এখন আপনি যে কোনো শব্দ বলেন মিলবে, যে কোনো শব্দ বলেন মিলবে। কথা বুঝতে পারছেন? 100% মিলবে। ওকে, এখন আসেন, তাহলে বিশ্ববিদ্যালয়ে বানান। আচ্ছা, অনেকে বলে স্যার আপনি ইংলিশে শেখাচ্ছেন, এটা অ্যাকচুয়ালি বাংলায় শিখে গেলে ভালো হতো, অনেকে বলে। ওকে, আমি বাংলায় দেখাই দিচ্ছি, কিন্তু বাংলায় মানে শিখাই না কেন তার কারণটাও বলছি। খেয়াল করেন, আপনি যদি বিশ্ববিদ্যালয় বানানটাকে বাংলায় ভাঙেন, তাতেও আপনি 5টা ভাওয়েলই পাবেন, মানে 5টা স্বরই পাবেন। আসেন কিভাবে দেখেন, ব যোগ ই বি, তারপর হচ্ছে স বিশ, তারপর হচ্ছে এই বটা হচ্ছে তালব্যস্বর উচ্চারণ করতেছে বিশ্ব, তার মানে আরেকটা স, তারপর হচ্ছে অ বিশ্ব, এরপর হচ্ছে ব ই, এরপর হচ্ছে ব ই বিশ্ব বি, এরপর হচ্ছে দ দ আ, কারণ উচ্চারণটা হচ্ছে দ ফলার কারণে হচ্ছে দ যোগ দ যোগ আ। ওকে, যোগ ল যোগ ল যোগ অ যোগ অন্তস্থীয়। এবার কাউন্ট করে দেখেন, এর মধ্যে আপনি ভাওয়েল 5টাই পাবেন, মানে বাংলা 5টা স্বরই পাবেন। এই একটা, এই 2টা, এই 3টা, এই 4টা, এই 5টা। কিন্তু বিশাল বিশ্লেষণ, এই কারণে আমি বাংলাটা ফলো করি না। কথা কি ক্লিয়ার? এই কারণে বাংলাটা ফলো করি না। একই জিনিস ইংলিশটা দিয়ে আমরা সহজভাবে করতে পারি। কথা কি বুঝতে পারছেন? আমি ইংলিশে লিখছি, এই যে মনে করেন কলম, KOLOM কলম, শেষ। আর মনে করেন বাংলায় যদি লিখতে যাই তাহলে ক অ ল অ ম, এভাবে লিখতে হবে। বুঝতে পারছেন? ওকে, আশা করি তাহলে এটা ক্লিয়ার। সোহেল রানা ভাই হাত তুলে রাখছেন কেন বুঝলাম না, জানি না।
বাংলা কঠিন হচ্ছে, হ্যাঁ বাংলাটা কঠিন হচ্ছে, সেই জন্যই তো। আচ্ছা সোহেল রানা ভাই আনমিউট করেছি, বলেন। স্যার আসসালামু আলাইকুম। স্যার ফেসবুকে কয়টা অক্ষর আছে যদি একটু বলতেন। বুঝি নাই। স্যার ফেসবুকে কয়টি অক্ষর আছে? ফেসবুক। আচ্ছা ওকে 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 ওকে, খেয়াল করেন, ফেসবুক ফেসবুক ফেসবুক, ওকে ফেসবুক বাংলা লেখা তো এরকমই তাই না? ওয়েট আমি এটা ইনপুট করে নিচ্ছি, নইলে ক্লিয়ারলি শুনতে পারবেন না। ওকে, বাংলা তো বানানটা তো এরকম তাই না? ফেসবুক। এখন দেখেন ফেসবুক, তাহলে এফ ই এস, ফেস বি ইউ কে, বুক শেষ। ফেসবুক, দুইটা বল দুইটা অক্ষর শেষ। কথা কি বুঝতে পারছেন? দুইটা বল দুইটা অক্ষর শেষ। এখন আপনি যদি চিন্তা করেন, এফ এ সি ই বি ডাবল ও কে, তাহলে এখানে 1 2 3 4, তাহলে এইটার অ্যাকচুয়াল বানান লিখছেন আপনি। আই নেভার আস্কড, আমি কখনোই বলি নাই অ্যাকচুয়াল বানান লেখার জন্য, নেভার আস্কড, আমি কখনো বলি না। আমি কি একবারও বলছি বিশ্ববিদ্যালয় বানান কি আমি ইউনিভার্সিটি লিখছি? তাহলে আপনি কেন ফেসবুক বানান এফ এস সি ই দিয়ে লিখবেন? সাচ এজ, আমি আরেকটা উদাহরণ দেই, যেমন মনে করেন কর্নেল। এখন কর্নেল বানানের অ্যাকচুয়াল বানানটা হচ্ছে সি ও এল ও এন ই এল, কলোনেল। সো তার মানে এখানে ভাওয়েল কয়টা? 1 2 3, তিনটা। তাহলে ভাওয়েল যদি তিনটা হয়, অক্ষর কি তিনটা আছে? ডেফিনেটলি না, কারণ কলোনেল যে বানানটা আপনি লিখেছেন সেটা আপনি উচ্চারণ করেন না। কথা কি ক্লিয়ার? সেটা আপনি উচ্চারণ করেন না, আপনি বলেন কি কর্নেল। সো দ্যাট মিন্স সি ও আর এন ই এল বা কে ও আর এন ই এল। সো ভাওয়েল দুইটা, অক্ষর দুইটা। আমি কি বুঝাতে পারছি? সো তার মানে ফেসবুক এটা কিন্তু আপনি এফ ই এস বি ইউ কে, সো তার মানে দুইটা ভাওয়েল দুইটা অক্ষর, 100% দুইটা ভাওয়েল মানে দুইটা অক্ষর। কথা কি ক্লিয়ার? সময় আপু আনমিউট করেছি, বলেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার বাংলাদেশ বানানে তাহলে কয়টা অক্ষর, এটা বাংলিশে কিভাবে লিখবো? কেন লেখেন আপনি বাং, বি এ এন জি, বাংলাদেশ, যেরকম হয় ওইরকমই তো, সমস্যা কি? বি এ এন জি, বাংলাদেশ। তো কয়টা অক্ষর? একটা দুইটা তিনটা, তিনটা অক্ষর, সহজ জিনিস, প্যাচের কিছু নাই, সব মিলবে, সব মিলবে, কোনো সমস্যা নাই। এটাতে একদিনের টেকনিক না ভাই, 11 বছর ধরে এই টেকনিক পড়াচ্ছি, সো ডেফিনেটলি মিলবে, টেনশনের কিছু নাই। ওকে, এটা কি আশা, আসানি জল, এটা কি আসাহানি, আমি আমি নামটা পড়তে পারতেছি না, জলফা মেবি নাম। আচ্ছা জলফা ভাইয়া, আপনাকে আনমিউট করেছি, বলেন। হ্যাঁ ভাইয়া, ওই যে কোনো বাংলিশে যদি দুইটা এ থাকে বা দুইটা ও আসে তাহলে কি আলাদা করে কাউন্ট করতে হবে? যদি 20টাও থাকে 20 বারে কাউন্ট করতে হবে, একবার কাউন্ট করা যাবে না। তবে যদি দুইটা একসাথে থাকে তাইলে একটা কাউন্ট করতে হবে। কথা কি ক্লিয়ার? আবারও বলছি, যদি 10টাও থাকে 20টাও থাকে, যে কয়টা থাকবে ততবারই কাউন্ট করতে হবে। কিন্তু যদি দুইটা একসাথে থাকে তাহলে একটা কাউন্ট করতে হবে। যেমন যেমন মনে করেন আমি বললাম যে হৈমন্তী, খেয়াল করবেন না, যেমন মনে করেন আমি বললাম হৈমন্তী, ওয়েট এটা ইনপুট করে নেই। ওকে, যেমন মনে করেন হৈমন্তী, তাহলে এইচ ও আই এম ও এন টি আই, হৈমন্তী। তাহলে 1 2 3 4, ভাওয়েল কয়টা? 4টা, কিন্তু অক্ষর কয়টা? অক্ষর 3টা। কেন? এই যে ও আর আই, দুইটা ভাওয়েল পাশাপাশি আছে, একই ভাওয়েল না, তারপরও দুইটা ভাওয়েল তো পাশাপাশি আছে তো, সো তার মানে দুইটা মিলে এক অক্ষর। আর এইটা একটা, এইটা একটা। হ্যাঁ, এখানে আবার কথা আছে, অনেকে আবার বলে স্যার এখানে এন আই কেন? ও হৈমন্তী আই, এখানে এই টি আই কেন? অনেকে তো টি ওয়াই দেয়। এখন টি ওয়াই দিলে তো আপনার ভাওয়েল পাচ্ছি না আমি, এটা অনেকের প্রশ্ন থাকে। এখন ব্যাপারটা হচ্ছে ভাই, মনে রাখবেন আমি উচ্চারণ অনুসারে লিখতে বলেছি, আবারও বলি অ্যাকচুয়ালটা না। এখন অ্যাকচুয়াল মানে ওয়াই বসে, এটা ঠিক আছে আমি মানলাম, কিন্তু আমি উচ্চারণ অনুসারে বলছি। উচ্চারণ অনুসারে ওয়াই এর উচ্চারণটা বাংলায় বসে অন্তস্থীয়র ক্ষেত্রে, ঠিক আছে? অন্তস্থীয়র ক্ষেত্রে, দীর্ঘিকারের ক্ষেত্রে বা রস্বীকারের ক্ষেত্রে আই বা ই বসে। কথা কি ক্লিয়ার? আই বা ই বসে। যেমন কি, যেমন দেখেন, আচ্ছা ওই যে একজন বলছে আমার ছিল, আমি জানি অনেকেরই প্রশ্ন থাকবে, কারণ এই প্রশ্নগুলো তো আমি এত বছর ধরে পড়াচ্ছি, আমি প্রশ্নগুলোর তো সম্মুখীন হয়েছি, তো আমি জানি কোন কোন প্রশ্নগুলো স্টুডেন্টের মনে আসতে পারে, সেগুলো আমি বলে দিই, সমস্যা নাই। খেয়াল করেন হৈমন্তী, এখন দেখেন ব্যাপারটা হচ্ছে এই বয়, বি ও ওয়াই, হ্যাঁ বয়, মনে করেন লাইফ বয় বা বয় বা বিশ্ববিদ্যালয়, খেয়াল করেন বিশ্ববিদ্যালয়, এখানে কিন্তু আমি এল ও আই লিখি নাই, আমি এল ও ওয়াই লিখছি। কথা কি ক্লিয়ার?
LOY লিখছি, LOI লিখি নাই। কেন? কারণ বিশ্ববিদ্যালয় উচ্চারণটা কি ওয়াই, সো মানে অন্তস্থীয়, সো অন্তস্থীয় উচ্চারণটা বাংলায় ইংলিশে মানে বাংলায় অন্তস্থীয় হলে এটা উচ্চারণ ইংলিশে লিখলে হবে ওয়াই, বাংলায় রস্যিকার বা দীর্ঘিকার হলে এটা ইংলিশে লিখলে হবে হচ্ছে আই বা ই। কথা কি বুঝতে পারছেন? আই বা ই হবে। সো এই কারণে আপনি তার বলতেছেন না হৈমন্তয়, আপনি বলতেছেন হৈমন্তী, সো TI বা TE। কথা কি ক্লিয়ার? সো অবশ্যই ভাওয়েল হবে 4টা বাট অক্ষর হবে 3টা। এরকম অসংখ্য উদাহরণ আছে। যেমন মনে করেন আমি বই পড়ি, বই, এই বইতেই দেখেন বই, BOI বই, ভাওয়েল কয়টা? 2টা, অক্ষর কয়টা? 1টা। ভাওয়েল কয়টা? 2টা, বাট অক্ষর কয়টা? 1টা। 100% মিলবে, কোনো সমস্যা নাই। ওকে, তালহা জুবাইর ভাই আনমিউট করছি, বলেন। স্যার আসসালামু আলাইকুম। তালহা জুবাইর ভাই আনমিউট করছি, আবার বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাই। আচ্ছা স্যার, এই যে এই ক্ষেত্রে আমরা এই যে ইয়াগুলো যে লিখতেছি, মানে ওই হৈমন্তী, সাপোজ লিখলেন হৈমন্তী, TI দিলাম আমরা, তো এই ক্ষেত্রে আমরা তো জানি যে রস্যইর ক্ষেত্রে আই ইউজ করা হয়, অন্তঃস্থর ক্ষেত্রে ওয়াই ব্যবহার করা হয়। এগুলো আসলে এই যে বাংলা ডিকশনারিতে আমরা দেখি যে বাংলা অক্ষরগুলা কোনটাতে কোন অক্ষর হয়, সেটা দেখে নিলে কি আমাদের জন্য সুবিধাজনক নয়? না, সেটা দেখলে আপনাদের জন্য সুবিধাজনক হয় না, কারণ বাংলা ভাষায় ডিরেক্টলি সবকিছু একরকম ভাবে সবসময় ব্যবহার করা হয় না। বাংলা একাডেমি নিজেই তাদের নিয়ম নীতি মানে না অনেক সময়। এটা কি বলবেন আসলে, বলেন। বাংলা একাডেমি নিজেই নিজের অভিধান, বাংলা একাডেমি বাংলা ভাষার নিয়ম প্রণয়ন করছে, সেই নিয়ম সে নিজেই তার কোন একটা বইয়ের মধ্যে ফলো করে না। তো কি করবেন? সেটা আসলে মেনটেন করলে সবসময় আপনি এক্স্যাক্টলি মিলাতে পারবেন না। কথা বুঝতে পারছেন? ওকে, জি জি, সেক্ষেত্রে বেটার থ্যাংক যে আমরা যেগুলো বলি এই শর্টকাট টেকনিক গুলো বাংলা বানানের, এগুলো মনে রাখতে পারলে বেটার, আর কিছু লাগবে না। ওকে ফাইন। ইউ। হ্যাঁ, ইফাত ভাই আনমিউট করেছি, বলেন। জি ভাইয়া, কোশ্চেনটা হলো একটা, মানে এই টপিকস এর না, মানে আমার কনফিউশনের জন্য জিজ্ঞাসা করছি। সেটা হলো অ্যাটাস্টেড শব্দটা অ্যাকচুয়ালি অর্থ কি হবে, মানে পারিভাষিক অর্থ কি হবে? প্রত্যয়িত, প্রত্যয়িত, এটা নিয়ে অনেক কনফিউশন আছে। অ্যাটাস্টেড শব্দটা প্রত্যয়িত হবে, প্রত্যায়িত না, প্রত্যায়িত না, প্রত্যয়িত। ওকে, আর সার্টিফাইড এটা হচ্ছে সত্যায়িত। ওকে, কিন্তু মানে দেখা যায় যে আমরা অনেক কিছু মানে বলে যে অ্যাটাস্টেড করে নিয়ে আসো, বা এই কথাটাকে আমরা ভুল বলি, মানে মুখে প্রচলিত যে কথাটা। হ্যাঁ, এই কথাটার মানে হচ্ছে অ্যাটাস্টেড করে নিয়ে আসো, এটার মানে হচ্ছে তুমি যে একটা ভালো ছেলে, তুমি যে তার পরিচিত ছেলে, এটার প্রত্যয়ন পত্র চাই, প্রত্যয়িত করে নিয়ে আসো, বা মানে সত্যায়িত না। গেজেটেড কর্মকর্তারা যখন অ্যাটাস্টেড সিলটা দেয়, এটা তারা কি জি মানে প্রত্যয়িত বুঝায়? জি রাইট, প্রত্যয়িত বুঝায়। ওকে, মানে আমি প্রত্যয় করছি যে, বা আমি প্রত্যয়ন করছি যে, এই জন্য বলা হয় প্রত্যয়ন পত্র, সত্যায়ন পত্র বলা হয় না। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাই। ওকে, এটা চিরজীবনের প্রবলেম, BCS এ ছিল, আগেও আছে, ভবিষ্যতেও থাকবে। ওকে ঠিক আছে, আমি সবাইকে এখন মিউট করে দিচ্ছি আবার। ওকে ফাইন, আমরা আবার পড়ায় চলে যাই। তাহলে অক্ষরটা আমরা বুঝলাম। আচ্ছা, এখন অক্ষরের 2টা প্রকার আছে। অক্ষরের কি ভাই বলেন? 2টা প্রকার আছে। অক্ষর 2 প্রকার। অক্ষর কিভাবে নির্ণয় করতে হয় এটা তো আমরা সবাই বুঝতে পারছি, তাই না? ওকে, এখন আসলে অক্ষর কয় প্রকার? 2 প্রকার। আচ্ছা, অক্ষর 2 প্রকার কি কি? একটা হচ্ছে মুক্তাক্ষর, একটা হচ্ছে মুক্তাক্ষর, অথবা এটাকে আমরা স্বরান্ত অক্ষরও বলতে পারি। এটাকে আমরা স্বরান্ত অক্ষরও বলতে পারি, যেটাকে মুক্তাক্ষর বলা হয় এটাই স্বরান্ত অক্ষর। আবার বলা হয় কোনটা হচ্ছে বদ্ধাক্ষর, আবার যেটা বদ্ধাক্ষর এটাকে আমরা চাইলে ব্যঞ্জনান্ত অক্ষরও বলতে পারি, ব্যঞ্জনান্ত অক্ষরও বলতে পারি, একই কথা। এখন আসেন মুক্তাক্ষর বা বদ্ধাক্ষর কি, বা স্বরান্ত অক্ষর বা ব্যঞ্জনান্ত অক্ষর কি। দেখেন বলেই দিছে অন্ত মানে শেষ, অর্থাৎ ব্যঞ্জন অন্তে থাকলে সেটা ব্যঞ্জনান্ত অক্ষর, আর স্বর অন্তে থাকলে সেটা স্বরান্ত অক্ষর। এটা হচ্ছে শর্টকাট টেকনিক। বাট বইয়ের ভাষায় যদি বলি, স্বরান্ত অক্ষরটা হচ্ছে যে অক্ষরটাকে আপনি অনেকক্ষণ টেনে নিয়ে যেতে পারবেন। হ্যাঁ, যেমন মনে করেন আমি একটা ওয়ার্ড দিলাম, যেমন মনে করেন যে দেখেন সাগর, আমি একটা ওয়ার্ড দিলাম সাগর। এখন সাগর ওয়ার্ডটাকে প্রথমে আপনি এটাকে বাংলিশে লেখেন, একটু খেয়াল করেন, SAGOR, সাগর। তাহলে ভাওয়েল কয়টা বলেন? 2টা। মানে অক্ষর কয়টা? 100% কনফার্ম 2টা। অক্ষর 2টা, এটা নিয়ে কোনো ডাউট নাই। প্রশ্ন হচ্ছে 2টাই কি মুক্তাক্ষর নাকি 2টাই বদ্ধাক্ষর?
নাকি প্রথমটা মুক্তাক্ষর পরেরটা বদ্ধাক্ষর, নাকি প্রথমটা বদ্ধাক্ষর পরেরটা মুক্তাক্ষর, এটা বুঝবেন কেমনে? ওকে, এটা হচ্ছে ব্যাকরণের ভাষা হচ্ছে যেটা আপনি অনেকক্ষণ টেনে নিয়ে যেতে পারবেন, অনেকক্ষণ টেনে নিয়ে যেতে পারবেন, সেটা হচ্ছে মুক্তাক্ষর। যেমন সা টানতে পারতেছেন, কিন্তু গড় আপনি তো টানতে পারবেন না, গড়। আচ্ছা, যেমন সা এটা আপনি টানতে পারতেছেন সা, কিন্তু গড় এটা কিন্তু আপনি টানতে পারবেন না। হ্যাঁ, আপনাকে বলতে হবে গড়, থেমে যেতে হবে, আপনি কিন্তু বলতে পারবেন না গড়। ওকে, সো তার মানে এই সাটা হচ্ছে মুক্তাক্ষর, গড়টা হচ্ছে বদ্ধাক্ষর। এখন এটা আমরা শর্টকাটে কেমনে চিনবো, আমরা ওয়ার্ড দেখলে কেমনে চিনবো? এখন ওয়ার্ড দেখলে চেনার উপায়টা কি? সহজ হিসাব ভাই। এই যে দেখেন সা এইটুক পর্যন্ত এক অক্ষর, গড় এইটুক পর্যন্ত আরেক অক্ষর, লাস্টে যদি ভাওয়েল থাকে, দেখেন ভাওয়েল থাকে তাহলে মুক্তাক্ষর, লাস্টে যদি কনসোনেন্ট থাকে বদ্ধাক্ষর, শেষ, কাহিনী খালাস। ওকে, যদি স্বরান্ত অক্ষর বা মুক্তাক্ষর কি শেষে ভাওয়েল থাকবে, শেষে ভাওয়েল থাকলে, ওকে, শেষে ভাওয়েল থাকলে সেটা হচ্ছে মুক্তাক্ষর, আর শেষে যদি কনসোনেন্ট থাকে সেটা হচ্ছে বদ্ধাক্ষর, শেষে যদি কনসোনেন্ট থাকে সেটা হচ্ছে বদ্ধাক্ষর। ওকে, সহজ হিসাব, শেষে ভাওয়েল থাকলে মুক্তাক্ষর, শেষে কনসোনেন্ট থাকলে বদ্ধাক্ষর। আমি কি বুঝতে পারছি? এই মুক্তাক্ষর বদ্ধাক্ষরটা কি ক্লিয়ার ভাই সবাই? এই আজকে আপনাদেরকে অক্ষরটা ভালো করে শেখাচ্ছি কেন জানেন? আমি এর আগের ব্যাচে কিন্তু অক্ষর কাকে বলে শুধু ওই পর্যন্ত শিখাইছি, কত প্রকার এটা শিখাই নেই। আজকে আপনাদেরকে শিখালাম কেন? এই ক্লাসের পরে আপনারা যদি ছন্দ প্রকরণ শিখতে যান, মানে ছন্দ প্রকরণের যে ভিডিওটা ইউটিউবে আপলোড করেছি, ক্লাসের পরে যদি ভিডিওটা দেখতে যান, অবশ্যই আপনার এটা জানা লাগবে, অক্ষরের প্রকার জানা লাগবে, কোনটা মুক্তাক্ষর কোনটা বদ্ধাক্ষর জানা লাগবে। আপনাদের সুবিধার জন্য এটা এখনই দেখাই দিলাম, বুঝতে পারছেন? ওকে, আশা করি ক্লিয়ার। আচ্ছা, আরো যেহেতু এই পর্যন্ত শিখছেন আর একটু জেনে নেন। মুক্তাক্ষরের একটা সাইন আছে, মুক্তাক্ষরের সাইন আছে এরকম ইউনিয়ন, আর বদ্ধাক্ষরের সাইনটা হচ্ছে এরকম আন্ডারস্কোর। মুক্তাক্ষরের সাইনটা হচ্ছে এরকম ইউনিয়ন, বদ্ধাক্ষরের সাইনটা হচ্ছে এরকম আন্ডারস্কোর। আপনি দেখবেন কবিতার মাত্রা যখন নির্ণয় করতে বলা হয় তখন দেখবেন অনেক কবিতার উপরে এরকম দেওয়া আছে, এরকম সাইন দেওয়া আছে। হ্যাঁ, এরকম সাইন দেওয়া আছে দেখবেন, হ্যাঁ, এরকম 1 1 2 1 1 1 1 এরকম সাইন দেওয়া আছে দেখবেন। এই সাইনটার মানে কি? এটা হচ্ছে মুক্তাক্ষর, মুক্তাক্ষরে এক মাত্রা, এটা বদ্ধাক্ষরে 2 মাত্রা, এটা মুক্তাক্ষরে এক মাত্রা, এটা বদ্ধাক্ষরে এক মাত্রা, এরকম, বুঝতে পারছেন? ওকে, এটা পরে অবশ্য শিখবো আমরা, ওই ছন্দের ভিডিওটা দেখলে আপনি এটা বুঝে যাবেন। যাই হোক, ওকে, তাহলে আশা করি অক্ষর সম্পর্কিত আমাদের আলোচনা ক্লিয়ার। তাহলে অক্ষর কি এটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। এইবার আসেন, এতক্ষণ আমরা হচ্ছে একদম বেসিক নিয়ে আলোচনা করেছি, এইবার আমরা একটু ডিটেইলসে যাব, ধ্বনিতত্ত্বের আসল খেলায় যাবো। এখন আমরা জাস্ট একদম মানে পিওর ইনফরমেশন শিখবো। আমরা এতক্ষণ আমরা বেসিক শিখছি, এবার আমরা একদম পিওর ইনফরমেশন শিখবো, একদম পিওর। লিখেন এক নাম্বার লিখেন, বাংলা বর্ণমালার সংখ্যা, বাংলা বর্ণমালার সংখ্যা, বাংলা বর্ণমালার সংখ্যা একটি। বাংলা বর্ণমালার সংখ্যা কয়টা? একটা। লিখেন বাংলা বর্ণের সংখ্যা, বাংলা বর্ণের সংখ্যা, বর্ণের সংখ্যা 50টি। বাংলা বর্ণের সংখ্যা 50টি। এই জায়গাটায় বাংলাদেশের অনেক স্টুডেন্ট প্যাচ লাগায়। আমি যদি জিজ্ঞেস করি ভাই বাংলা বর্ণমালার সংখ্যা কয়টা, এটা তো সহজ স্যার, 50টা। দেখেন, বাংলা বর্ণমালার সংখ্যা কিন্তু 50টা না, বর্ণের সংখ্যা 50টা, বর্ণমালার সংখ্যা একটা। এখন অনেক স্টুডেন্ট আমাকে কোশ্চেন করে, স্যার কোনটা? বাংলা বর্ণমালা যে একটা, এই একটা কোনটা? এই একটা কোনটা, এটার কোনো উত্তর নাই। এই একটা কোনটা, এটার কোনো উত্তর নাই। এখন উত্তর নাই কেন আমি ব্যাখ্যা দিচ্ছি, খেয়াল করেন। মনে করেন আপনার কাছে অনেকগুলো শিউলি ফুল আছে বা বকুল ফুল আছে, মনে করেন আপনার কাছে অনেকগুলো শিউলি ফুল বা বকুল ফুল আছে, হ্যাঁ 50টাই আছে, মনে করেন 50টা শিউলি ফুল বা বকুল ফুল আছে। এখন এই 50টা ফুলকে আপনি সুই দিয়ে গেথে, সুই সুতো দিয়ে গেথে, একটার পর একটা গেথে আপনি সুন্দর একটা মালা তৈরি করেছেন। তাহলে এবার চিন্তা করেন তো, এখানে বকুল ফুল আছে কয়টা? 50টা। বাট বকুল ফুলের মালা কয়টা? বকুল ফুলের মালা কিন্তু একটা। মালা কয়টা? একটা। কথা কি ক্লিয়ার? কিন্তু এই মালায় বর্ণ মানে ফুল আছে কয়টা? এই মালায় ফুল আছে কয়টা? ফুল 50টা। ঠিক সেম ভাবে বাংলা বর্ণ হচ্ছে 50টা, আর এই 50টা বর্ণ নিয়ে বাংলা বর্ণমালা, যার সংখ্যা হচ্ছে একটা। কথা কি বুঝতে পারছেন? এখন কেউ যদি জিজ্ঞেস করে স্যার বাংলা বর্ণমালা একটা, এটা কোনটা? আমার কাছে মানে শুধু চেয়ে থাকা ছাড়া আর কোনো কিছু করার নাই, এটা কোনো উত্তর নাই ভাই। কোন একটা আমি কেমনে বুঝাবো? এখন বুঝাই তো দিলাম যে 50টা, আমি এরকম বুঝাইছি বহুত ক্লাসে, আমি এরকম বুঝাইছি। বুঝানোর পরে জিজ্ঞেস করে স্যার কোন একটা, তখন মনে হয় যে মানে ওই যে কচু গাছে ফাঁসি দিই, বুঝতে পারছেন?
তো ব্যাপারটা হচ্ছে বাংলা বর্ণমালার সংখ্যা একটা, কিন্তু বর্ণের সংখ্যা 50টা। আশা করি এটা প্যাচ লাগবে না আর। ওকে, কিন্তু এটা অনেক সময় প্যাচ লাগে আপনাদের, এই জন্য ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, এরপরে আসেন, এই পর্যন্ত তো আমরা ক্লিয়ার হলাম বাংলা বর্ণের সংখ্যা 50টা। এইবার আসেন, যদি বলি বাংলা বর্ণমালায়, আচ্ছা ওটা লাগবে না, এবার লিখেন স্বরবর্ণ, লিখেন স্বরবর্ণ 11টি। এটা নিয়ে তো কারো ডাউট নাই, এটা 100% সবাই জানে, এটা সহজ কথায় স্বরবর্ণ 11টা, এটার কোনো প্যাচের কিছুও নাই, স্বরবর্ণ 11টা। এবার লিখেন 4 নাম্বার স্বরধ্বনি, স্বরধ্বনি এটার সামনে একটা বক্স এঁকে রাখেন, হ্যাঁ স্বরধ্বনি বক্স এঁকে রাখেন। ওকে, একটা বক্স এঁকে রাখেন, এটা একটা ঝামেলা আছে। স্বরধ্বনি কয়টা এটা আমরা পরে শিখবো, স্বরবর্ণ 11টা এটা নিয়ে ঝামেলা নাই, কিন্তু স্বরধ্বনি কয়টা এটা আমরা পরে শিখবো, লাইক ঘাপলা আছে। ওকে, এবার লিখেন 5 নাম্বার, 5 নাম্বার লিখেন মৌলিক স্বরধ্বনি, মৌলিক স্বরধ্বনি, মৌলিক স্বরধ্বনি কারেক্ট আনসার হচ্ছে 7টি, এবং 7টা কি কি? অ আ ই উ এ এ ও। ওকে, একবারে মুখস্থ করে নেবেন, অ আ ই উ এ এ ও, এই 7টা হচ্ছে মৌলিক স্বরধ্বনি। অ আ ই উ এ এ ও, এই 7টা হচ্ছে মৌলিক স্বরধ্বনি। অ আ ই উ এ এ ও, এই 7টা হচ্ছে মৌলিক স্বরধ্বনি। এ বানানটা নিয়ে কোনো ডাউট নাই, এ বানানটা এভাবেও লেখা যেতে পারে, স্বরেও জফলা দিয়েও লেখা যেতে পারে, কোনো সমস্যা নাই, দুটোই কারেক্ট। এ জফলা দিয়েও লিখতে পারেন, এ জফলা আকার এটা দিয়েও লিখতে পারেন, স্বরেও জফলা আকার দিয়েও লিখতে পারেন, কোনো সমস্যা নাই, বোথ অফ দেম, দুটোই কারেক্ট। এখন আসেন তাহলে মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। অ আ ই উ এ এ ও। এখন যদি প্রশ্ন করা হয় মৌলিক স্বরবর্ণ কয়টি, কারেক্ট আনসার হবে 6টি। কারেক্ট আনসার কয়টা হবে? 6টা। এখন প্রশ্ন হচ্ছে 6টা কেন? এই জন্যই ধ্বনি আর বর্ণের ডিফারেন্সটা আপনাকে শিখাইছি আগে। ধ্বনি মানে যেটা উচ্চারিত রূপ আছে, আর বর্ণ মানে সেই ধ্বনির লিখিত রূপ আছে। এখন খেয়াল করেন, এই 7টার মধ্যে একমাত্র এই এ ধ্বনির এটার কোনো লিখিত রূপ নাই, কেবল উচ্চারিত রূপই আছে। এটার কোনো লিখিত রূপ নাই, কেবল উচ্চারিত রূপ আছে। এই কারণে মৌলিক স্বরবর্ণ যখন বলবে তখন ব্র্যাকেটে লিখে রাখেন এ বাদে, বুঝতে পারছেন? এ বাদে। ওকে, তাহলে মৌলিক স্বরধ্বনি কয়টা? 7টা। অ আ ই উ এ এ ও। আর মৌলিক স্বরবর্ণ কয়টা? 6টা। এ বাদে, এ বাদে বাকি 6টা। ওকে, এন্ড এ এটার কোনো লিখিত রূপ নাই, এটার কেবল একটা উদাহরণ দেখাই। যেমন এই যে যেমন, এই ওয়ার্ডটাই খেয়াল করেন না, যেমন এই ওয়ার্ডটাই খেয়াল করেন। এই যে যেমন, আমি বললাম যেমন, আমি লিখছি একার দিয়ে, লিখছি একার দিয়ে, কিন্তু উচ্চারণ কি করেছি দেখেন, যেমন না যেমন, যেমন, যেমন। তার মানে জয় জফলা আকার দিয়ে উচ্চারণ করছি, যে। কনসেপ্ট ক্লিয়ার? আমি কিন্তু যে মন দিয়ে উচ্চারণ করিনি, বুঝতে পারছেন? তো এই জন্য ব্যাপারটা হচ্ছে কি, মৌলিক স্বর ধ্বনি এটা 7টা, কিন্তু বর্ণ বললে এটা 6টা, এ বাদে। ওকে, আশা করি ক্লিয়ার। এবার 7 নাম্বার, যদি বলে ভাইয়া তাহলে যৌগিক স্বর ধ্বনি এটা কয়টা? ওকে, যৌগিক স্বর ধ্বনি এটার কারেক্ট আনসার হচ্ছে, যৌগিক স্বরধ্বনি হচ্ছে 25টা। কেউ আমাকে বলতে পারবেন কোন 25টা? কেউ কি মুখ বলতে পারবেন যে কোন 25টা? যৌগিক স্বরধ্বনি 25টা, কেউ কি বলতে পারবেন কোন 25টা? বলতে পারবেন? দেখি একটু কমেন্ট করেন তো। যৌগিক স্বরধ্বনি, আচ্ছা আদনান ভাই একটা বলছে অবশ্য, দেখি বাকিরা কি বলে। সাইদ আব্দুল্লাহ ভাই একটা বলছে, টোটাল 25টা। হ্যাঁ ঠিক আছে, টোটাল 25টা, কিন্তু কোন 25টা যৌগিক স্বরধ্বনি? ভেরি গুড, আমি এইটাই চাইতেছিলাম। এই যে বিশাল একটা অ্যাকাউন্ট থেকে পয়েন্ট মানে উত্তর এসেছে, ক থেকে ম পর্যন্ত। পলাশ চন্দ্র ভাইও বলেছে ক থেকে ম পর্যন্ত। আচ্ছা, সুমাইয়া খানও বলছে ক থেকে ম পর্যন্ত। এটাই তো আমি চাইতেছিলাম, এই জিনিসটা কেউ বলে না কেন, আমি তো এটাই চাইতেছিলাম। খেয়াল করেন ভাই, ক থেকে ম পর্যন্ত 25টা আছে ঠিকই, কিন্তু এগুলো যৌগিক স্বরধ্বনি না, ইনফ্যাক্ট এগুলো স্বরধ্বনি না, এগুলো তো ব্যঞ্জন ধ্বনি। সো এটা স্বর কেন হবে? কথা কি ক্লিয়ার? আমরা যখনই বলি যে ক থেকে ম পর্যন্ত, আমরা জানি ক থেকে ম পর্যন্ত 25টা বর্ণ আছে, এবং এইটা জানার পরেই আমাদের মোস্ট অফ দ্য স্টুডেন্টের মাথায় যখনই আমরা শুনি এটা 25টা, এইটাই কাজ করে আগে, যে ক থেকে ম পর্যন্ত। এটাই না, ক থেকে ম পর্যন্ত এটা হচ্ছে বর্গীয় বর্ণ, এটা 25টা, এটা ঠিক আছে। বাট যৌগিক স্বরধ্বনি যে 25টা, সেটা অ্যাকচুয়ালি এটা না, কারণ এটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্যঞ্জন ধ্বনি। কথা কি বুঝতে পারছেন? এটা হচ্ছে অ্যাকচুয়ালি ক থেকে ম পর্যন্ত যেটা ব্যঞ্জন ধ্বনি, এটা স্বরধ্বনি না। আচ্ছা, এখন তাহলে স্বরধ্বনি কোনটা কোনটা এটা একটু আমি আপনাকে বুঝাই।
আমি 25টাই বলবো না, আমি কয়েকটা জাস্ট বলে দিচ্ছি আপনাকে, 25টাই বলবো না, আমি কয়েকটা বলে দিচ্ছি। এই যে 7টা স্বরধ্বনি আছে মৌলিক, এই 7টা স্বরধ্বনি একটা আরেকটার সাথে টোটাল 25 ভাবে বসতে পারে। এই হচ্ছে যৌগিক স্বরধ্বনি 25টা। এখন যেমন কি ভাই কয়েকটা উদাহরণ দেন, আসেন উদাহরণ দিই। যেমন আমি বললাম আমি এখন যাই, আমি এখন যাই। এখন যাই ওয়ার্ডটাকে আমি যদি ভাঙি, খেয়াল করেন তো কি কি পাচ্ছি, জ যোগ আ যোগ রস্বই। এখন দেখেন এই যে নতুন মানে আ প্লাস রস্বই, দুইটা স্বর পাশাপাশি বসছে। সো দুইটা স্বর পাশাপাশি বসে নতুন একটা স্বরের ক্রিয়েট করছে, নাম কি আই। এখন এই আই স্বরধ্বনিটা, এটার কিন্তু কেবল উচ্চারিত রূপ আছে, এটার কোনো লিখিত রূপ আছে? আপনি কখনো পাইছেন যে আমি মানে যে স্বরে স্বরে আই ওই এই পাইছেন? না। আতিক হাসান ভাই আপনি যে দুইটা বলেছেন, সেই দুইটা কিন্তু যৌগিক স্বরধ্বনি, এটা আমরা বলবো না, সেটাকে আমরা বলবো যৌগিক স্বর জ্ঞাপক বা যৌগিক স্বর বর্ণ, একটু পরে শিখাচ্ছি। এখন এটা খেয়াল করেন, যৌগিক স্বরধ্বনি বললে এটা হবে 25টা, এটা 25টা। এই যে বললাম আমি যাই, জ যোগ আ যোগ আই, এটা কিন্তু এইখানে দেখেন দুইটা স্বর পাশাপাশি বসে নতুন একটা স্বর তৈরি করলে তার নাম হচ্ছে যৌগিক স্বরধ্বনি। আচ্ছা আই একটা উদাহরণ দেখাইলাম, আরো উদাহরণ দেখাই। যেমন মনে করেন আমি বললাম তুমি এখন যাও বা তুমি এখন খাও। এখন দেখেন খাও, তাহলে খ যোগ আ যোগ ও। এখন দেখেন এই যে আ যোগ ও, এই আ যোগ ও মিলে নতুন একটা স্বর তৈরি হয়েছে না আও, নতুন একটা স্বর তৈরি হয়েছে না আও, নতুন একটা স্বর তৈরি হয়েছে আও। এখন এই আও স্বর দিয়ে কি কি হতে পারে, তুমি যাও, তুমি খাও, তুমি ঘুমাও, এগুলো সব কিন্তু আও স্বরের আওতায়। আবার এই আই দিয়ে কি হতে পারে, আমি যাই, আমি খাই, আমি ঘুমাই, আমি পড়াই, আমি দেখাই, ইত্যাদি ইত্যাদি। কথা কি ক্লিয়ার? এগুলো সব হচ্ছে আই স্বরধ্বনির তত্ত্বাবধানে। এরকম টোটাল 25টা স্বর মানে 7টা স্বরধ্বনি মৌলিক স্বর, এগুলো একটা আরেকটার সাথে টোটাল 25 ভাবে বসতে পারে। কথা কি ক্লিয়ার? আমি আরো দুইটা উদাহরণ দেখাই। যেমন মনে করেন আমি বললাম বউ, আমি বললাম বউ। এখন বউকে যদি ভাঙি তাহলে কি পাচ্ছি, ব যোগ ও যোগ রস্বাউ। কথা কি ক্লিয়ার? এখন দেখেন এই যে ও যোগ রস্বাউ, নতুন একটা স্বর তৈরি হইলো না ও, নতুন একটা স্বর তৈরি হইলো না ও। বা মনে করেন আমি বললাম যে মই, আমি বললাম মই। এখন মইকে যদি ভাঙি তাহলে ম যোগ ও যোগ রস্বই, তাহলে নতুন একটা স্বর তৈরি হলো না ওই, ও আর রস্বই ওই। এখন এই যে ও ওই এগুলা সব, তারপর হচ্ছে আই আও, এগুলো সব হচ্ছে কি যৌগিক স্বর ধ্বনি। কনসেপ্ট ক্লিয়ার? এগুলোর নাম কি যৌগিক স্বর ধ্বনি। এখন আসেন এই যৌগিক স্বরধ্বনি কোন 25টা, এটা তো আমরা বুঝলাম। মানে টোটালি 7টা স্বরধ্বনি 25 ভাবে বসে একটা আরেকটার সাথে 25 ভাবে বসতে পারে, এই জন্য এটাকে বলা হয় যৌগিক স্বর মানে যৌগিক স্বরধ্বনি। এখন এই যৌগিক স্বরধ্বনির আরো 5টা নাম আছে, নামগুলা কি একটু খেয়াল করেন। যৌগিক স্বরধ্বনির আরো 5টা নাম আছে। একটা হচ্ছে যৌগিক স্বর, একটা হচ্ছে যৌগিক স্বর, যৌগিক স্বর, একটা হচ্ছে যুগ্ম স্বর, একটা হচ্ছে যুগ্ম স্বর, একটা হচ্ছে দ্বিস্বর, একটা হচ্ছে দ্বিস্বর, একটা হচ্ছে সন্ধিস্বর, একটা হচ্ছে সন্ধিস্বর, আর আরেকটা হচ্ছে সান্ধ্যক্ষর। এগুলো সবগুলোর মানেই হচ্ছে যৌগিক স্বরধ্বনি। পরীক্ষায় ডিরেক্টলি যৌগিক স্বরধ্বনি কয়টা এটা না এসে অনেক সময় এটাও আসতে পারে, দ্বিস্বর কয়টা, কারেক্ট আনসার 25টা, একই কথা। সন্ধিস্বর কয়টা বা সান্ধ্যক্ষর কয়টা, একই কথা, 25টা। কথা কি ক্লিয়ার? তাহলে যৌগিক স্বরধ্বনি কয়টা, 25টা। কোন 25টা? আশা করি ক্লিয়ার, বুঝতে পারছেন। কোন 25টা? আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছেন। যৌগিক স্বরধ্বনি কয়টা, 25টা। 25টার নামগুলো কি কি? যৌগিক স্বর, যুগ্ম স্বর, দ্বিস্বর, সন্ধিস্বর, সান্ধ্যক্ষর। ওকে, এখন আসেন আমরা প্রথমে পড়ছি স্বরধ্বনি, স্বরবর্ণ, 11টা স্বরধ্বনি পড়ছি। স্বরবর্ণ স্বরধ্বনি একটা সেট, মৌলিক স্বরধ্বনি, মৌলিক স্বরবর্ণ একটা সেট, যৌগিক স্বরধ্বনি তার মানে এখন কি যৌগিক স্বরবর্ণ। 8 নাম্বার দিয়ে লিখেন, 8 নাম্বার দিয়ে লিখেন যৌগিক স্বরবর্ণ কয়টা? এখন কারেক্ট আনসার হবে 2টা। যৌগিক স্বরবর্ণ কয়টা যদি বলা হয়, কারেক্ট আনসার হবে 2টা। যৌগিক স্বরবর্ণ কয়টা? কারেক্ট আনসার হচ্ছে 2টা। এখন 2টা কি কি ভাই? ওকে, 2টা হচ্ছে, একটা হচ্ছে ওই আর একটা হচ্ছে ও, একটা ওই একটা ও। এখন প্রশ্ন হচ্ছে ভাই কেমনে, কেমনে? ভালো করে খেয়াল করেন। এই যে আমি 25টার মধ্যে 4টা উদাহরণ দিছি, 25টার মধ্যে আমি 4টা উদাহরণ দিছি। এখন দেখেন এই যে ও, ভালো করে খেয়াল করেন, এই যে ও, এই ওটাকে আমরা কিন্তু চাইলে এভাবেও লিখতে পারি। আবার এই যে ওই, এই ওইটাকে কিন্তু আমরা চাইলে এভাবেও লিখতে পারি। কথা কি ক্লিয়ার? এই ওটাকে চাইলে এভাবে লিখতে পারি, আবার ওইটাকে লিখলে চাইলে এভাবে লিখতে পারি।
অর্থাৎ টোটাল যে 25টা যৌগিক স্বরধ্বনি আছে, এই 25টার মধ্যে 2টার কেবল লিখিত রূপ আছে, এবং লিখিত রূপ আছে বিধায় তাদেরকে বর্ণ বলা হয়। বাকিগুলো লিখিত রূপ নাই, বর্ণ বলা যাবে না, ধ্বনি বলতে হবে। কথা কি ক্লিয়ার? 2টার কেবল লিখিত রূপ আছে, এই কারণে আমরা বলতেছি যৌগিক স্বর বর্ণ কয়টা? 2টা। আবার এই যৌগিক স্বর বর্ণ এটার আর একটা নাম আছে, সেটা হচ্ছে যৌগিক স্বর জ্ঞাপক। একই কথা, যৌগিক স্বর বর্ণ বা যৌগিক স্বর জ্ঞাপক একই কথা। আচ্ছা, এখন এটাকে যৌগিক স্বর জ্ঞাপক কেন বলা হয় সেটাও বলি। জ্ঞাপক মানে হচ্ছে প্রকাশক, জ্ঞাপন করা মানে হচ্ছে প্রকাশ করা। আপনি দেখবেন রাষ্ট্রের কোন বিখ্যাত কেউ মারা গেছে, কি একজন বলছে ক্লিয়ার দেখা যায় না। আচ্ছা, হাকিম শেখ বলছে ক্লিয়ার দেখা যায় না, বাকির একটু জানান তো ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। হাকিম ভাই বলছে ক্লিয়ার দেখা যায় না, বাকির একটু জানাবেন ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। হাকিম ভাই, আমার এখানে তো ক্লিয়ারই দেখতেছি, আমার তো মনে হচ্ছে আপনার ওখানে নেটের প্রবলেম। ক্লিয়ারই তো দেখা যাওয়ার কথা, শতভাগ ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, সবাই তো ক্লিয়ারই দেখতেছে ভাই। ফোকাস সরে যাচ্ছে, আচ্ছা ফোকাস সরে যাচ্ছে, হ্যাঁ সেটা কারণ হইতে পারে। ফোকাস সরে যাওয়ার কারণ হচ্ছে আমি ক্যামেরার সামনে আসলে ক্যামেরা আমাকে ফোকাস করে, আর যখন ক্যামেরা থেকে সরে যাই তখন বোর্ডকে ফোকাস করে। এই যে দেখেন এখন বোর্ডকে ফোকাস করবে, ওকে। যখন আমি ক্যামেরার সামনে যাবো তখন আমাকে ফোকাস করে। এটা তো একটা সহজ ব্যাপার, একটা নুরানি চেহারার ছেলে সামনে দাঁড়াইছে, ক্যামেরাকে বোর্ডকে ফোকাস করতে পারে? বলেন, পারে না, কখনোই পারে না। ওকে, আচ্ছা ওকে, আসেন তাহলে যৌগিক স্বর বর্ণ কয়টা? 2টা। আর যৌগিক স্বর জ্ঞাপক কয়টা? জ্ঞাপক বললে 2টা হবে। আচ্ছা, যৌগিক স্বর জ্ঞাপক কেন বলা হয় এটা একটু বলি। দেখেন, জ্ঞাপন করা মানে হচ্ছে প্রকাশ করা। জ্ঞাপন করা মানে কি? জ্ঞাপন করা মানে হচ্ছে প্রকাশ করা। যেমন যেমন আমি যদি বলি রাষ্ট্রের কোন একটা ব্যক্তি মারা গেছে, এখন দেখবেন টিভিতে সম্প্রচার করা হচ্ছে যে রাষ্ট্রের এই মহামান্য ব্যক্তির মৃত্যুতে রাষ্ট্রপতি 1 মিনিট শোক জ্ঞাপন করেছেন, বা প্রধানমন্ত্রী 1 মিনিট শোক জ্ঞাপন করেছেন। এর মানে কি? শোক প্রকাশ করেছেন, বা 1 মিনিট নীরবতা জ্ঞাপন করেছেন, নীরবতা প্রকাশ করেছেন। বুঝতে পারছেন? তো জ্ঞাপন করা মানে কি? জ্ঞাপন করা মানে হচ্ছে প্রকাশ করা। তাহলে যৌগিক স্বর বর্ণ 2টা, যৌগিক স্বর জ্ঞাপক এটাও কি? এটা হচ্ছে 2টা, সেটা হচ্ছে ওই এবং ও। তাহলে যুগ্ম স্বর, যৌগিক স্বর, দ্বিস্বর, সন্ধিস্বর, সান্ধ্যক্ষর এগুলো হচ্ছে 25টা। যৌগিক স্বর বর্ণ বললে 2টা। এবং মনে রাখবেন এই 2টাকে কিন্তু যৌগিক স্বর বর্ণই যে বলা যাবে তা কিন্তু না, এই 2টাকে কিন্তু যৌগিক স্বর মানে ধ্বনিও বলা যাবে, এই 2টাকে কিন্তু যৌগিক স্বর ধ্বনিও বলা যাবে। কথা কি ক্লিয়ার? আবার বলছি, ভালো করে খেয়াল করেন, টোটাল যে 25টা আছে এই 2টা তো 25টার মধ্যেই আছে, তাই না? তার মানে যৌগিক স্বর ধ্বনিও কিন্তু এই 2টাকে বলা যাবে, এই 2টাকে যৌগিক স্বর ধ্বনি বলা যাবে, কিন্তু সকল যৌগিক স্বর ধ্বনিকে যৌগিক স্বর বর্ণ বলা যাবে না। বুঝতে পারছেন? সকল যৌগিক স্বর বর্ণকে অর্থাৎ এই 2টাকে যৌগিক স্বর ধ্বনি বলা যাবে, কিন্তু যৌগিক স্বর ধ্বনিকে যৌগিক স্বর বর্ণ বলা যাবে না। সকল কনসেপ্ট ক্লিয়ার? আশা করি বুঝতে পারছি। তাহলে এই পর্যন্ত আমাদের ক্লিয়ার। এখন আসেন, এই যে একটা ঘর আমরা ফাঁকা রাখছি, এটা কেন ফাঁকা রাখছি? এই যে একটা ঘর ফাঁকা রাখছি, এটা কেন ফাঁকা রাখছি? ওকে, টু বি অনেস্ট, বাংলাদেশে প্রচলিত যে বাংলাদেশের বাংলা একাডেমির প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ অভিধান, এটার 2টা খণ্ড রয়েছে, প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড। তো প্রথম খণ্ডে সরাসরি স্বরবর্ণ কয়টি এটা উল্লেখ থাকলেও স্বরধ্বনি কয়টি এর কোনো উল্লেখ নেই। মানে কোন জায়গায় সরাসরি উল্লেখ নেই যে স্বরধ্বনি 7টি, তবে বা স্বরধ্বনি 11টি বা স্বরধ্বনি 7টি, কোন জায়গায় উল্লেখ নেই। তবে একটা চার্ট দেয়া আছে, ওই চার্টে লেখা আছে আন্তর্জাতিক ধ্বনিলিপিতে স্বীকৃত ধ্বনিমালা। আবার বলছি, আন্তর্জাতিক ধ্বনিলিপিতে স্বীকৃত ধ্বনিমালা, এবং সেই চার্টে দেওয়া আছে স্বরধ্বনি 7টা। কোন 7টা? এই যে মৌলিক 7টা, এই মৌলিক 7টাকেই স্বরধ্বনি হিসেবে কাউন্ট করা হয়েছে। এখন তার মানে প্রশ্ন থাকে, যদি বলে ভাইয়া স্বরধ্বনি কয়টা, অপশনে যদি 7 থাকে দিস ইজ দ্য বেস্ট অ্যান্সার। যদি অপশনে 7 না থাকে, যদি 11 থাকে, সেক্ষেত্রে 11টাই দিবেন, কিছু করার নাই। আমি কি বুঝতে পারছি? আবার বলছি, স্বরধ্বনি কয়টা এটা স্পেসিফিক ভাবে অভিধানে লেখা নাই, এ কারণে আন্তর্জাতিক ধ্বনিলিপিতে স্বীকৃত ধ্বনিমালা সেখানে 7টা বলা থাকার কারণে আমরা বেস্ট অ্যান্সার হিসেবে ধরবো 7। তবে যদি অপশনে 7 না থাকে তাহলে কারেক্ট আনসার ধরবো আমরা 11। বুঝতে পারছি? এবার আসেন, এইটা কেন এটা হবে এটার একটা ভ্যালিড এক্সাম্পল দিচ্ছি। 2013 সালে পাসপোর্ট ইমিগ্রেশন পরীক্ষায় একটা প্রশ্ন আসছিল, বাংলা ভাষায় ধ্বনির সংখ্যা কয়টি? ভালো করে খেয়াল করবেন, প্রশ্ন আসছে কি,
বাংলা ভাষায় ধ্বনির সংখ্যা কয়টি? স্বরধ্বনি না ব্যঞ্জন ধ্বনি কিচ্ছু বলে নাই, বলছে বাংলা ভাষায় ধ্বনির সংখ্যা কয়টি, ধ্বনির সংখ্যা কয়টি, বাংলা ভাষায় ধ্বনির সংখ্যা কয়টি? অপশন ছিল 39, 41, 42, 43। 39, 41, 42, 43। এখন বাংলা ভাষায় ব্যঞ্জন ধ্বনির সংখ্যা কয়টা? এটা অভিধানে স্পষ্ট লেখা আছে যে ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 30টা। ব্যঞ্জন কয়টা? ব্যঞ্জন 30টা। এটা নেক্সট ক্লাসে শিখাবো। আজকে আমরা শুধু স্বর নিয়ে আলোচনা করব, নেক্সট ক্লাসে আমরা ব্যঞ্জন নিয়ে আলোচনা করব। ব্যঞ্জন ধ্বনি 30টা, এটা ফিক্সড, এটা লেখা আছে ব্যঞ্জন ধ্বনি 30টা। কিন্তু স্বরধ্বনি কয়টা এটা স্পষ্টভাবে লেখা নাই। এই কারণে আমরা বেস্ট অ্যান্সার হিসেবে ধরে নেই যে স্বরধ্বনি হচ্ছে 7টা। তার মানে 30 + 7 অর্থাৎ 37টা হচ্ছে এই প্রশ্নের সর্বোত্তম উত্তর। যে বাংলা ভাষায় ধ্বনির সংখ্যা কয়টা, এটার বেস্ট অ্যান্সার হচ্ছে 37। তবে অপশনে যদি 37 না থাকে সেক্ষেত্রে 7-এর পরিবর্তে কি ধরতে হবে? 11। তার মানে 30 + 1 11 = কয়টা? 41টা। এই প্রশ্নের কারেক্ট আনসার হবে 41টা। বাংলাদেশের অনেক রাইটারের বইতে এই প্রশ্ন আপনি পাবেন, অনেক রাইটারের বইতে উত্তর পাবেন 41 দেওয়া আছে, কিন্তু ব্যাখ্যা দেওয়া নাই। আমি আশা করি ব্যাখ্যাটা বুঝিয়ে পারছি যে ধ্বনির সংখ্যা কয়টা, 39, 41, 42, 43। বর্ণ বললে এটা কোনো ডাউট ছিল না, 50টা বর্ণ, 11টা স্বরবর্ণ, 39টা ব্যঞ্জন বর্ণ। কিন্তু ধ্বনি বলছে এখানে ধ্বনির মধ্যে ব্যঞ্জন ধ্বনি 30টা আছে, এটা নিয়ে কোনো ডাউট নাই, অভিধানে স্পষ্ট উল্লেখ আছে। কিন্তু স্বরধ্বনি কয়টা এটা নিয়ে স্পষ্ট উল্লেখ নাই, এই জায়গাটাই হচ্ছে প্যাচ। এই কারণে স্বরধ্বনি স্পেসিফিক মানে অ্যান্সার না থাকে, বেস্ট অ্যান্সার হচ্ছে 7টা, না থাকলে 11টা। আমি কি বুঝিতে পারছি? এখন পর্যন্ত যতটুকু পড়ছেন সবাই কি ক্লিয়ার? এতক্ষণ পর্যন্ত যেটুকু ইনফরমেশন দিয়েছে এগুলো কি ক্লিয়ার? একটু জানাবেন। জি ভাইয়া, জি ক্লিয়ার ক্লিয়ার, ওকে ভেরি গুড। সবাই একটু জানাবেন ক্লাস করতেছেন কতজন? অ্যাপ্রক্সিমেটলি 58। বাকিরা কই, ক্লাস করতেছে না কেন? ওকে, আশা করি এই পর্যন্ত ক্লিয়ার সবার। তাহলে যৌগিক স্বরধ্বনি, যৌগিক স্বরবর্ণ এ পর্যন্ত সবাই ক্লিয়ার হয়েছেন। মৌলিক স্বরধ্বনি, মৌলিক স্বরবর্ণ এ পর্যন্ত সবাই ক্লিয়ার হয়েছেন, এগুলো সব ক্লিয়ার আমাদের। ওকে ফাইন, এবার আসেন, এবার আমরা আরেকটা জিনিস শিখবো। ওকে, দাস ভাই হাত তুলেছেন, ওয়েট, দাস মত হো উদাস। ওকে দাস ভাই আমি বলছি স্যার, এইখানে না প্রশ্নটা অন্য একটা প্রশ্ন, মানে ভাষার ইট সেটা কি বর্ণ? ভাষার ইট, কথা, ভাষার ইট হচ্ছে কথা, ভাষার ইট বর্ণ না। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের, সরাসরি রবীন্দ্রনাথ ঠাকুরের বই থেকে প্রশ্নটা করা হয়, এবং এই প্রশ্নটা 2000 সালের পরে করা হয় নাই। এই প্রশ্নটা প্রথম করা হয় 1992 সালে। কথা কি বুঝতে পারছেন? ভাষার ইট কাকে বলে, এবং সেখানে কথা আছে। যে প্রশ্নটাই আমরা এখন ভাই বর্তমানে তো আসলে কি বলবো, বর্তমানে বাংলাদেশে যে কজন লেখক আছে মোস্ট অফ দা লেখক এরা ক্লাস নেয় না, মোস্ট অফ দা লেখক এরা ক্লাস নেয় না। এবং মনে রাখবেন, একজন ভালো টিচার একটা ভালো বই লিখতে পারে, কিন্তু একটা ভালো লেখক কখনোই ভালো টিচার হবে এটা গ্যারান্টি নেই, এটা গ্যারান্টি নেই। একটা ভালো টিচার ভালো বই লিখতে হবে এটা গ্যারান্টি আছে, কিন্তু ভালো লেখক যে ভালো টিচার হবে এটা কোনো গ্যারান্টি নেই, এটা কোনো গ্যারান্টি নেই। কারণ একজন ভালো টিচার ভালো লেখক কেন হতে পারে এটা বললাম, বিকজ একজন ভালো টিচার সে নানান ধরনের স্টুডেন্টের কাছ থেকে নানান ধরনের প্রশ্নের সম্মুখীন হয়, এবং সেই প্রশ্নগুলোর সমাধান করতে করতেই সে একটা সময় সিদ্ধহস্ত হয়ে যায়, এবং সে তখনই তার সেই জ্ঞানগুলোকে বইয়ের মধ্যে ইনক্লুড করে। কিন্তু যখন কেউ ক্লাস নেয় না ভাই, আপনি যতই বলেন না কেন ভাই, বই পড়ে সবকিছু এত কোশ্চেন মাথায় আসে না। যখন আমি ক্লাসে দাঁড়াই, 50 জন স্টুডেন্ট আমার সামনে থাকে, 50 জন 50 রকমের প্রশ্ন করে, এই 50 রকমের প্রশ্ন সব যে আমি পারি তাও না, অনেক সময় এখন হয়তো পারি, তারপরে মাঝে মাঝে একটা কোশ্চেন আটকে যাই, তখন বলে দিই যে ভাই কোশ্চেনটার উত্তর নিয়ে আগে একটু ভাবি, চিন্তা করি, তারপরে বলবো, বা আমার সিনিয়র কেউ যদি থাকে তার সাথে আমি আলোচনা করে তারপর বলবো। কিন্তু যারা এই ধরনের কোশ্চেন মানে ক্লাস নেয় না, তারা এই ধরনের কোশ্চেন শুনেও নাই, পায়ও না, সহজ কথা। এখন আসেন, আপনি যেটা বলছেন বাংলা ভাষার ইট কয়টা, এটা 2000 সালের পরে বাংলাদেশের কোনো পরীক্ষায় আসে নাই। এটা প্রথম আসছে 1992 সালে, ওই একবারই আসছে, এবং এটা অনেক বইতে দেখা যায় কেউ শব্দ দিছে, কেউ বর্ণ দিছে, সবই ভুল। কারেক্ট আনসার হচ্ছে কথা। এটা সরাসরি রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা ভাষার পরিচয় এই বই থেকে তুলে দেওয়া হয়েছে সরাসরি। আমি বইয়ের স্ক্রিনশটটা আপনাকে দিয়ে দিও না, বুঝতে পারছেন? ধন্যবাদ।
ওকে, আর কে হাত তুলছেন? সেলিম হোসেন ভাই। হ্যাঁ সেলিম ভাই, আনমিউট করেছি, বলেন। ভাইয়া, জর্জের একটা বইতে লেখা আছে যে আধুনিক বাংলা ভাষায় মোট 45টি বর্ণের পূর্ণ ব্যবহৃত হয়। তো এই ব্যাপারটাতে যদি একটু ক্লিয়ার করতেন ইহা যে আধুনিক ইহা এই বাংলা ভাষায় পর্যন্ত শুধু 45টি। জর্জ নয়, আমি সকল বইতেই পাইয়াছি, কিন্তু ইহার কোনো স্পেসিফিক ব্যাখ্যা আমি আজ পর্যন্ত উদ্ধার করিতে পারি নাই। এবং ইহা নিয়া আমি স্বয়ং তারেক মঞ্জুর স্যার, আলাউদ্দিন আজাদ স্যার এবং সৌমিত্র শেখর স্যারের সাথে সরাসরি কথা বলিয়াছি, তাহারাও জি ইহার উত্তর দিতে ব্যর্থ হইয়াছেন যে ইহা কোত্থেকে আসিল 45টা। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। এটার উত্তর আমি এখন পর্যন্ত পাই নাই ভাই, যদি কখনো পাই তাহলে আমি জানাই দিব, আর যদি আচ্ছা আপনারাও পান অবশ্যই আমাকে জানাবেন। কিছু জিনিস আছে আচ্ছা এটার ব্যাখ্যা আল্লাহ মাহমুদ জানে, এটা কোত্থেকে আসে আল্লাহ মাহমুদ জানে। আচ্ছা, থ্যাংক ইউ ওকে, স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, আমরা তাহলে আবার পড়ায় চলে যাই। ওকে ওকে, হ্যাঁ ওকে ফাইন, আসেন তাহলে। আমরা এতক্ষণ হচ্ছে স্বরধ্বনি সম্পর্কে বিস্তারিত কিছু জিনিস জেনেছি, এবার স্বরধ্বনির আর কিছু তথ্য বাকি আছে, সেটা একটু জেনে নেই। লিখেন প্রকৃত স্বরধ্বনি, লিখেন প্রকৃত স্বরধ্বনি বলা চলে না, প্রকৃত স্বরধ্বনি বলা চলে না কোনটিকে? কারেক্ট আনসার হচ্ছে রিকে, রিকে। ওকে, রিকে প্রকৃত স্বরধ্বনি বলা চলে না। এখন প্রশ্ন হচ্ছে কেন? দুইটা কারণ। এক নাম্বার কারণটা হচ্ছে এটা সংস্কৃত থেকে উৎপন্ন হয়েছে। এক নাম্বার কারণটা হচ্ছে কি, এটা সংস্কৃত থেকে উৎপন্ন হয়েছে। উৎপন্নটা হচ্ছে রিটা, মানে সবই তো আমাদের বাংলা ভাষার অনেক ব্যাকরণ, অনেক বর্ণিত সংস্কৃত থেকে আসছে পরিবর্তিত হয়ে, কিন্তু রিটা হচ্ছে সংস্কৃততে হুবহু এভাবেই লেখা হতো, বর্তমানে সেটা অবিকল রাখা হয়েছে। এ কারণে রিকে প্রকৃত স্বরধ্বনি বলা চলে না। আরেকটা কারণ রয়েছে, আমরা সাধারণত জানি স্বরধ্বনি মানে যার অন্য কারো সহযোগিতা লাগবে না, কিন্তু দেখা যায় এই রি ধ্বনি উচ্চারণ করতে আমি ব্যঞ্জন ধ্বনি লাগে। যেমন আমি যদি বলি ঋণ, এখন ঋণকে আমি এভাবে লিখলে যে উচ্চারণ, ঋণকে আমি এভাবে লিখলে সেই উচ্চারণ, একই উচ্চারণ। বরং রি, তার মানে এই তোমরা বাদ দেন, তার মানে এই রি আপনি কি এভাবে উচ্চারণ করতে পারছেন না? পাচ্ছেন। তার মানে দেখেন স্বরধ্বনি উচ্চারণ করতেছেন ব্যঞ্জন বর্ণের সহায়তা নিয়ে, এই কারণে এটাকে প্রকৃত স্বরধ্বনি বলা চলে না। কথা কি ক্লিয়ার? এবং এটা কিন্তু কিছুদিন আগে একটা পরীক্ষা আসছিল, কোনটিকে প্রকৃত স্বরধ্বনি বলা চলে না। কারেক্ট আনসার হচ্ছে রিকে। ওকে, কারেক্ট আনসার হচ্ছে রিকে। ওকে, সো আমরা আসলে একদম বেসিক ক্লিয়ার করে সবকিছু শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনার পরীক্ষায় আমি একটা জিনিস বিশ্বাস করি, যেটা সেটা হচ্ছে আমি আসলে কমন ফেলানোর গ্যারান্টি দিই না, বিকজ আপনার পরীক্ষায় যে আমার পড়ার থেকে আপনার কমন পড়বে এটার কোনো গ্যারান্টি নেই। বাট আমি বিশ্বাস করি আমার কোর্স কমপ্লিট করার পর আপনার পরীক্ষা হলে আপনি পারবেন, এটা কনফার্ম ইনশাআল্লাহ। যেমন কিছু বিষয় আছে, আবার কিছু বিষয় আছে যেগুলো আসলে কখনোই ইউটিউব ভিডিওতে 100% বোঝানো সম্ভব না। অনেকে আমাকে বলে স্যার আপনি তো অনেক ক্লাসে ইউটিউবে দিয়েছেন। হ্যাঁ দিছি, তো কি হয়েছে, তো কি হয়েছে, ইউটিউবে দিছি। অনেকে আমাকে বলে স্যার আপনার তো ইউটিউবে অনেক টেকনিক আছে, এই টেকনিক গুলো দেখে বাংলাদেশের অন্যান্য টিচাররা যদি পড়ায় তো পড়ায়, তো সমস্যা কি? সমস্যা কি ভাই? আমাকে যদি অন্য টিচার ফলো করে পড়ায় এটা তো আমার জন্য গৌরবের বিষয়, আমার জন্য আমার প্রাপ্যের বিষয়, তো সমস্যা কি? এখন অনেকে বলে, আবার এটাও বলে যে স্যার আপনাকে তো আপনার নাম তো বলে না, আপনার সম্মান তো দেয় না। এইটা আসলে যার যার ব্যক্তিগত মতামত। যেমন আমি বাংলা শিখছি হচ্ছে নাইম স্যারের কাছ থেকে, মানে আমার যিনি বাংলার গুরু ছিল ওনার নাম হচ্ছে নাইম। এটা আবার জিকে নাইম না, বর্তমানে যিনি জিকের জন্য নাইম আছে, জিকে নাইম না, বাংলা একটা নাইম ছিল। তিনি ছিল হচ্ছে 2009 সালে, তখন হচ্ছে উনি ইউনিএডে ক্লাস নিত, ইউনিএডের কিরণ কবির সুমন জাহান ওইটাতে ক্লাস নিত। এবং নাইম ভাই মানে অস্থির পড়াইতো, অস্থির, মানে ওনার ক্লাস যদি আমি 3 ঘন্টাও করি 4 ঘন্টাও করি বোরিং ফিল করবে না, এবং খুব আস্তে আস্তে কথা বলে বলে পড়াইতো, বুঝতে পারছেন? বর্তমানে অবশ্য উনি ক্লাস নেয় না, বর্তমানে ক্লাস নেয় না উনি। ওকে, আচ্ছা, উনি হচ্ছে একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে মানে ম্যানেজমেন্টের দায়িত্বে আছে। এমনি মাঝে মাঝে সমস্যা হলে ফোন দিই, স্টিল নাও এখনো যোগাযোগ হয়, ফোন দিই মাঝে মাঝে, ভাই এটা কি হবে, এটা কি হবে, ফোন দেয়, মানে উত্তর বলে দেয়। অসাধারণ ভাই, অসাধারণ। তো এখন দেখেন এই যে আমি ভাইয়ের কথাটা বলছি, আমার কি এই জায়গায় কোনো ইয়া হয়ে গেছে, লস হয়েছে? ব্যাপারটা হচ্ছে কখনো কাউকে সম্মান দিলে এটা কমবে না, এটা বাড়বে, সমস্যা নাই। আর যদি কেউ না দেয় তাহলে অটোমেটিক ওই উপরে একজন তো বসা আছে, উনি কোনোভাবে আপনাকে সাইজ করে দিবে, সিস্টেমে সাইজ করে দিবে, ওটা নিয়ে আমি টেনশন করি না। ওকে,
তাহলে প্রকৃত স্বরধ্বনি কি? প্রকৃত স্বরধ্বনি বলা চলে না কাকে, সেটা হচ্ছে রি কে। ওকে ফাইন। এবার আসেন আরেকটা ইনফরমেশন লিখেন, সেটা হচ্ছে বাংলা ভাষায় বা বাংলা বর্ণমালায় লেখা লাগবে না, বাংলা বর্ণমালায় লিখেন স্বতন্ত্র স্বরধ্বনি। লিখেন স্বতন্ত্র স্বরধ্বনি বলা হয় কাকে? স্বতন্ত্র স্বরধ্বনি বলা হয় হচ্ছে এ ধ্বনিটিকে, এ এ এ এ এ ধ্বনিকে, এ ধ্বনিকে বলা হয় হচ্ছে স্বতন্ত্র স্বরধ্বনি। এবং এই নামকরণ করেন কে? এই নামকরণ করেন ডক্টর মুহাম্মদ আব্দুল হাই। ডক্টর মুহাম্মদ আব্দুল হাই, ডক্টর মুহাম্মদ আব্দুল হাই কবে নামকরণ করেন? 1974 সালে। অর্থাৎ সর্বপ্রথম ডক্টর মুহাম্মদ আব্দুল হাই 1974 সালে এই নামকরণ করেন যে এ ধ্বনিটিকে বলা হয় স্বতন্ত্র স্বরধ্বনি। এখন প্রশ্ন হচ্ছে কেন, ওয়াই এ ধ্বনিকে স্বতন্ত্র স্বরধ্বনি কেন বলা হয়? এই কেন বলা হয় সেটার ব্যাখ্যায় আমরা এখন জানবো। ওকে, এ ধ্বনিকে স্বতন্ত্র স্বরধ্বনি কেন বলা হয় সেটার ব্যাখ্যায় আমরা এখন জানবো। একটু লিখে ফেলেন সবাই, এ ধ্বনিকে বলা হয় স্বতন্ত্র স্বরধ্বনি, কেন বলা হয় সেটার ব্যাখ্যাটা আমরা এখন জানবো। এ ধ্বনিকে বলা হয় স্বতন্ত্র স্বরধ্বনি, কেন বলা হয় সেটার ব্যাখ্যাটা আমরা একটু জানবো। আদনান ভাই হাত তুলেছেন, বলেন। ভাইয়া প্রশ্নটা হচ্ছে আপনার ইউটিউবে স্বরধ্বনি আর স্বরবর্ণনের যে টপিক নিয়ে আপনি ভিডিও রেডি করছিলেন, ওইখানে আপনি বলছিলেন যে স্বতন্ত্র স্বরধ্বনি বলা হয়েছে আকে, মানে সরিয়া জফলা আকারকে। তো ওইখানে একজন কমেন্ট করছিল আপনার ধ্রুব বইয়ে লেখা ছিল নাকি এ, তো আপনি রিপ্লাই দিছিলেন মেবি আ হবে। না না, কি বলেন? না আসলে ক্লাসটা আমি আজকেই করছি, ক্লাস শুরু হওয়ার আগে একটু ধারণা নেওয়ার জন্য। মেবি ওইটা আপনার ধ্রুব বইয়েও এ ছিল, এ ছিল। আচ্ছা ওয়েট, আমি আরেকবার চেক করবো, সমস্যা নাই। আমার তো মনে হয় এ ধরে দিতে হবে, এই তো হবে, হ্যাঁ এই তো হবে, কেন হবে? হবে না, বরং ওইখানে আমি উল্টা লিখছিলাম মনে হয়, ওটা আবার কমেন্টে মনে হয় পিন করে রাখছিলাম আমি। আচ্ছা ওটা পরে দেখবো, সমস্যা নাই। ওকে, জি আচ্ছা, এ ধরে হবে, এটা শিখে রাখেন, এটা শিখেন। ওকে, আফরোজা খাতুন, হ্যাঁ আফরোজা আপু বলেন। আফরোজা আপু বলেন। আচ্ছা ওকে, মেবি চাপ লেগে কি করেছে। আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম সালাম, বলেন আপু। স্যার, শুনতে পাচ্ছেন? স্যার, শুনতে পাচ্ছি, আমি বলেন। হচ্ছে কোন এক বইয়ে পড়েছি যে স্বতন্ত্র স্বরধ্বনি এ ধ্বনিকে বলেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এটা ওই জর্জের বইয়েই আছে, MP3 বইয়েই আছে। আচ্ছা আমি বলি, এটা লেখা আছে তো, বা এইটাই তো নাকি, এইটাই তো, জি জি এটা জি না? আচ্ছা, জি স্যার। এটার কারণ হচ্ছে কে হবে এবং এ কেন হবে। আমি সরাসরি ডক্টর মোহাম্মদ আব্দুল হাইয়ের বইয়ের ছবি তুলে দিয়ে দিব, ঠিক আছে? সরাসরি ডক্টর মোহাম্মদ আব্দুল হাইয়ের বাংলা ভাষার যে ব্যাকরণের যে বইটা, সেই বইয়ের ছবি তুলে আমি দিয়ে দিব না। তাহলে ওখানেই আপনারা দেখতে পারবেন আসলে উনি কোনটাকে বলেছেন এবং এটার লজিকটা কি সেটা আমি ব্যাখ্যা করছি। এই যে আমি এখনই ব্যাখ্যা করছি, এখন ব্যাখ্যা করলেই তো বুঝবেন আসলে কোনটা আমি ব্যাখ্যা করছি, ব্যাখ্যা করলেই বুঝবেন। ওকে ফাইন। আল্লাহ, আমি হাত তুললাম কেন? ওকে, মিউট। লোয়ার। ওকে ফাইন, ঠিক আছে, আসেন। আচ্ছা ব্যাপারটা হচ্ছে এ ধ্বনিকে বলা হয়েছে, এ ধ্বনিকে কেন বলা হয়েছে সেটা খেয়াল করেন। ওকে, ব্যাপারটা হচ্ছে আমরা জানি উচ্চারণের ক্ষেত্রে সংবৃত এবং বিবৃতর একটা ব্যাপার সেপার কাজ করে। উচ্চারণের ক্ষেত্রে সংবৃত এবং বিবৃতর একটা ব্যাপার সেপার কাজ করে। ওকে, উচ্চারণের ক্ষেত্রে অর্থাৎ এটা হচ্ছে মনে করেন সংবৃত, এটা হচ্ছে মনে করেন বিবৃত। এটা সংবৃত, এটা হচ্ছে কি বিবৃত। তো এখানে মনে করেন আমরা জানি দুইটা ধ্বনি অ এবং এ, এই দুইটা ধ্বনির সংবৃত এবং বিবৃত হয়, এছাড়া অন্যান্য ধ্বনির উচ্চারণে সংবৃত বিবৃত হয় না। তো সংবৃত বিবৃতটা কি? অধ্বনির ক্ষেত্রে অ এর উচ্চারণ যদি ও এর মতো হয় তাহলে সেটা হচ্ছে সংবৃত, মানে এটা হচ্ছে অস্বাভাবিক। আর অ এর উচ্চারণ যদি অ এর মতোই হয় তাহলে এটা হচ্ছে বিবৃত, মানে এটা হচ্ছে স্বাভাবিক। মানে অ এর উচ্চারণ স্বাভাবিক হলে বিবৃত, অস্বাভাবিক হলে সংবৃত। এর ক্ষেত্রে এটা আবার উল্টা, অর্থাৎ এ ধ্বনির উচ্চারণ যদি এর মতোই হয় অর্থাৎ স্বাভাবিক হয় সেটা সংবৃত, কিন্তু এ ধ্বনির উচ্চারণ যদি এর মতো হয় অর্থাৎ অস্বাভাবিক হয় সেটা বিবৃত। কথা কি ক্লিয়ার? যেমন আমি কিছু উদাহরণ দেখি, আগে এটা দিয়ে উদাহরণ দেখি, অ এর উদাহরণ দেখি। যেমন মনে করেন আজকে আমি অনেক পড়ালেখা করেছি, খেয়াল করেন অনেক, আজকে আমি অনেক পড়ালেখা করেছি, আমি লিখছিও এ মানে অ, আমি উচ্চারণ করতেছি অ। আমি কিন্তু কখনো বলি না আজকে আমি অনেক পড়ালেখা করছি, আমি বলি আজকে আমি অনেক পড়ালেখা করেছি অ। ওকে ফাইন। আবার দেখেন আমি বলি তোমাকে আজকে মানে খাদ্য, বস্ত্র, বাসস্থান
ঠিক আছে, এই যে মানে অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা ও চিকিৎসা, এই যে অন্ন, হ্যাঁ অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা ও চিকিৎসা, এই যে অন্ন, অন্ন এর উচ্চারণ লিখসিও এ, উচ্চারণ এ, এগুলো মানে মানে অ, লিখসিও অ, উচ্চারণ অ, তাহলে এগুলো হচ্ছে সব অ এর উচ্চারণ অ এর মতোই হচ্ছে। কিন্তু আমরা যদি অ এর উচ্চারণ ও এর মতো করি সেটা হবে সমৃদ্ধ। যেমন কি, যেমন তোমাকে আজকে দেখতে অন্যরকম লাগতেছে, খেয়াল করেন, অন্যরকম, এটা হচ্ছে অন্য ভাত, আর এটা হচ্ছে অন্য মানে অন্যরকম, বুঝতে পারছেন? তোমাকে আজকে দেখতে অন্যরকম লাগতেছে। বা মনে করেন দেখেন কবিতা, দেখেন কবিতা, আপনি কি কবিতার মধ্যে বানানটা কয় ওকার দিয়ে লিখছেন? কবিতা লিখেন নাই, আপনি লিখছেন শুধু ক। শুধু ক মানে কি, অ আছে, ওকার নাই, কিন্তু উচ্চারণ কিন্তু দেখেন আপনি করতেছেন কি, কবিতা। আপনি বলেন না কবিতা, কবিতা বলেন না, আপনি বলেন না গদ্য পদ্য, না আপনি বলেন গদ্য পদ্য। তার মানে লিখছেন শুধু গ, কিন্তু উচ্চারণ করতেছেন ওকার দিয়ে, কথা বুঝতে পারছেন? তো তার মানে অ এর উচ্চারণ অস্বাভাবিক হচ্ছে, এটা হচ্ছে সংবৃত, আর অ এর উচ্চারণ স্বাভাবিক হলে সেটা হচ্ছে বিবৃত। এর ক্ষেত্রে এটা উল্টা, যেমন মনে করেন আমি যখন বলবো এক, লিখছেন এ কিন্তু উচ্চারণ দেখেন এক। বা মনে করেন 11, 11, কিন্তু দেখেন এই একের সাথে যখন আবার আপনি পদাশ্রিত নির্দেশক যুক্ত করবেন এটা হয়ে যাবে আবার একটি, খেয়াল করেন, এক এক, কিন্তু যখন পদাশ্রিত নির্দেশক যুক্ত করছেন তখন কিন্তু আবার একটি না, তখন কিন্তু একটি, ঠিক আছে? আবার মনে করেন 21, আপনি কিন্তু 21 বলবেন না, 21, ওকে? তো তাহলে খেয়াল করেন এর উচ্চারণ যখন এর মতোই হচ্ছে তখন সেটা হচ্ছে স্বাভাবিক বা সংবৃত, এর উচ্চারণ যখন এর মতো হচ্ছে সেটা হচ্ছে অস্বাভাবিক বা বিবৃত। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া স্বতন্ত্র স্বরধ্বনি কেমনে হইলো, এটার ব্যাখ্যা করি। ওকে, এটার ব্যাখ্যাটা হচ্ছে বাংলা ভাষায় একমাত্র এ ধ্বনি আছে, এ ধ্বনি, এই যে এ ধ্বনি, বাংলা ভাষায় একমাত্র এ ধ্বনি আছে যেটা সেম বানানে ডিফারেন্ট উচ্চারণ হইতে পারে। বাংলা ভাষায় একমাত্র এ ধ্বনি আছে যেটা সেম বানানে ডিফারেন্ট উচ্চারণ হইতে পারে, এটা অন্য কোনো বানানের ক্ষেত্রে, অন্য কোনো ধ্বনির ক্ষেত্রে পসিবল না। এই কারণে এ ধ্বনিকে বলা হয় স্বতন্ত্র স্বরধ্বনি। যেমন কি ভাই, আসে না, এবার আমরা যেমন দেখবো। তো এই যেমনের জন্য আই নিড এ ক্যারেক্টার, এই যেমনের জন্য আই নিড এ ক্যারেক্টার। ওকে ফাইন, আই নিড এ ক্যারেক্টার। আচ্ছা একজন হাত তুলে রাখছে, আমি একটু পরে নিচ্ছি, হাতটা আমি আপাতত নিচ্ছি না, একটু পরে নিচ্ছি, পরে আনমিউট করে দিচ্ছি, আমি আগে এটা পড়াই নি, এটা জিনিসটা খুব মজার, হ্যাঁ জিনিসটা খুব মজার। ওকে, আই নিড এ নেম, কার নাম নিব? সোহেল মিয়া ভাই, সোহেল মিয়া ভাই আপনার নামটা সবার আগে আসছে, আপনার নামটাই নিলাম। হ্যাঁ সোহেল মিয়া ভাই আপনার নাম সবার আগে আসছে, আপনারটাই নিলাম। অনেক বোর্ড মেন্টালিটি আপনার স্যার, কি বুঝলাম না, আচ্ছা হোয়াটএভার। ওকে সোহেল ভাই আপনার নামটা আগে আসছে, আপনার নাম নিলাম, সমস্যা নাই তো? সোহেল ভাই, সোহেল ভাই সমস্যা নাই তো? আগে আগে আপনার অনুমতি নেয় নাকি? ওকে সোহেল ভাই, আচ্ছা আশা করি সোহেল ভাই কিছু বলতেছে না, যেহেতু তাহলে মনে হয় সোহেল ভাইয়ের কোনো সমস্যা নাই, মৌনতাই সম্মতির লক্ষণ। আচ্ছা না, সোহেল ভাই লাস্ট পর্যন্ত বলছে কোনো সমস্যা নাই, অ্যান্সার। ওকে ফাইন, আচ্ছা আমরা সোহেল ভাইকে দিয়ে একটা উদাহরণ শিখি। ব্যাপারটা হচ্ছে এরকম যে সোহেল ভাই ছেলে হিসেবে খুবই ভালো, খুবই ভালো, অমায়িক একটা ছেলে, গান শুনতে খুব পছন্দ করে, এবং গান শুনতে শুনতে এক সময় সে ঝুঁকে যায় পাশ্চাত্য সাহিত্যের সঙ্গীতের প্রতি, এবং পাশ্চাত্য সাহিত্যের সঙ্গীত শুনতে শুনতে সে এক সময় ঝুঁকে যায় ওয়াক্কা ওয়াক্কা গানের স্রষ্টা শাকিরার গানের প্রতি। গান শুনতে শুনতে এক সময় ভালোবাসা তৈরি হয় শাকিরার জন্য, পাগল হয়ে যায় এক সময়, চিন্তা করে না শাকিরাকে আমার পেতেই হবে, শাকিরা যেখানে আছে তার সাথে দেখা করতেই হবে। ওকে ফাইন, খোঁজ নিয়ে জানতে পারে শাকিরা গিয়েছে সাউথ আফ্রিকায়, সোহেল ভাইও গিয়েছে সাউথ আফ্রিকায়। এখন সাউথ আফ্রিকায় যাওয়ার পরে শাকিরা যে হোটেলে উঠেছে সোহেল ভাইও সেই হোটেলে উঠেছে, শাকিরা যখন বাইরে যায় সোহেল ভাইও বাইরে যায়, শাকিরা যখন রুমে ব্যাক করে সোহেল ভাইও রুমে ব্যাক করে, ঠিক আছে? শাকিরা যখন খাইতে নামে সোহেল ভাইও খাইতে নামে, শাকিরা যখন সুইমিং পুলে নামে সোহেল ভাইও সুইমিং পুলে নামে। নিচে কি হয়েছে আমরা জানি না, উপরে উঠার পর দেখা গেল দুইজন একসাথে থাকে, একসাথে খায়, একসাথে ঘুরে। এখন সুযোগ বুঝে একদিন সোহেল ভাই শাকিরাকে প্রপোজ করে দিল। এখন প্রপোজ করলো, উইল ইউ ম্যারি মি, কি মনে করে শাকিরাও অ্যাকসেপ্ট করে ফেললো, ইয়েস আই উইল ম্যারি ইউ। ওকে ফাইন, তার মানে সোহেল ভাই আর ভাবি হচ্ছে কে, আমাদের শাকিরা ভাবি, ঠিক আছে? ভাবি হচ্ছে শাকিরা ভাবি। ওকে ফাইন, তো সোহেল ভাই তো বিয়ে করার পরে মাশাআল্লাহ বাবাকে ফোন দিছে, বাবা কাম একখান ঘটায় ফেলছি বাংলাদেশে, মানে বাংলাদেশে ফোন দিছে আর কি, বাবা কাম একখান ঘটায় ফেলছি। কি করছো বাবা? বাবা কাম তো ঘটায় ফেলছি, বিয়ে তো করে ফেলছি, এবং তোমার বৌমা হচ্ছে পাশ্চাত্যের বিশাল বড় এক সঙ্গীতজ্ঞ ব্যক্তিত্ব। এখন তার বাবা তো মহা খুশি, সাবাস বেটা, ছেলে আমার এতদিনে কাজ একখান ঘটাইছে, নিয়ে আসো বৌমাকে নিয়ে বাংলাদেশে চলে আসো। তো সোহেল ভাই বউকে নিয়ে বাংলাদেশে চলে আসছে, এয়ারপোর্টে আসছে। এখন
তাকে রিসিভ করতে গেছে হচ্ছে রিসিভ করতে গেছে হচ্ছে সোহেল ভাইয়ের বাবা, সোহেল ভাই এবং তার ওয়াইফকে মানে বৌমাকে রিসিভ করতে গেছে কে সোহেল ভাইয়ের বাবা। এখন সাকিরা ভাবিকে তো অনেকেই চেনেন, এখন সে তো আর বাঙালি মেয়ে না যে প্রথমে আসলে শ্বশুরকে বসে পায়ে ধরে সালাম করবে। সে তো এই শিক্ষা নিয়ে বড় হয় নাই, এবং সে তো বাঙালি নারীর মতো পোশাক পরে আসে নাই। সে তো মনে করেন সাকিরা ভাবি যত মিনি মিনি যা আছে সব পরে আসছে, মিনি স্কার্ট মিনি যা যা আছে সব পরে আসছে। এখন আইসাই তো প্রথমে মনে করেন শ্বশুরকে জড়ায় ধরছে, জড়ায় ধরে বলতেছে হ্যাঁ জুজ হাউ আর ইউ। এখন তো শ্বশুরের মনে করেন যে চোখ বড় বড় হয়ে গেছে। এখন বলতেছে বাবা সোহেল, এখন বলতেছে বাবা সোহেল, বাবা সোহেল কেন কেন তুমি এমন খেলা দেখাইলা, কেন তুমি এমন খেলা দেখাইলা, কেন তুমি এমন খেলা দেখাইলা, লিখে ফেলেন এটা, কেন তুমি এমন খেলা দেখাইলা বাবা সোহেল, কেন কেন তুমি এমন খেলা দেখাইলা, বৌমারে এমন ঘরে নিয়ে যাও, বৌমারে এমন ঘরে নিয়ে যাও, ঘরে নিয়ে যাও, এমন ঘরে নিয়ে যাও যেখানে 11টা তেলাপোকা আছে, যেখানে 11টা তেলাপোকা আছে, যেখানে 11টা তেলাপোকা আছে, বৌমারে এমন ঘরে নিয়ে যাও যেখানে 11টা তেলাপোকা আছে। ওকে, আচ্ছা, তো বলতেছে বাবা মানে বৌমারে এমন কেন, বাবা সোহেল কেন কেন তুমি এমন ঘরে এমন খেলা দেখাইলা, বৌমারে এমন ঘরে নিয়ে যাও যেখানে 11টা তেলাপোকা আছে। এবং খেয়াল করে দেখবেন এখানে এমন কিছু শব্দ আছে, আমরা আন্ডারলাইন করে দিচ্ছি, এই যে দেখেন কেন, এমন, খেলা, দেখাইলা, দেন হচ্ছে এমন, 11, তেলাপোকা, এই শব্দগুলোর প্রতিটিতে লেখা হয়েছে এ কিন্তু উচ্চারণ হচ্ছে এ। কথা কি বুঝতে পারছেন? লেখা হচ্ছে কি এ কিন্তু উচ্চারণ হচ্ছে কি এ। কনসেপ্ট ক্লিয়ার? এই কারণে বলা হচ্ছে যে মানে এ ধ্বনির উচ্চারণটা কিসের মতো হচ্ছে, এর মতো হচ্ছে। এই ধ্বনির উচ্চারণটা কিসের মতো হচ্ছে, এর মতো হচ্ছে। খেয়াল করেন, কেন আপনি কখনো উচ্চারণ করেন কেন, কেন তুমি এমন খেলা দেখালে, এটা কখনো উচ্চারণ করেন? মোশাররফ করিম ওই যে সিকান্দার বক্সের মধ্যে করে, আপনাদের উচ্চারণটা এরকম সাধারণত করেন না, করেন? হচ্ছে কি এমন, আপনি কি এমন বলেন নাকি এমন বলেন? এমন এমন কখনো বলেন? এমন কেন করছো তুমি বলেন, নাকি এমন কেন করছো তুমি এমন বলেন? এমন তার মানে লিখছেন এ বাট উচ্চারণ এ। আবার দেখেন খেলা, আপনি কখনো বলেন মা আমি বিকালবেলা খেলা দেখতে যাই, না মা আমি বিকালবেলা খেলা দেখতে যাই। খেলা দেখতে যাই কখনো বলেন? বলেন না, বলেন কি খেলা দেখতে যাই। দেখেন তেলাপোকা, আপনি কখনো উচ্চারণ করেন না তেলাপোকা, আপনি বলেন তেলাপোকা। মানে সবগুলো মানে লিখছেন এ বাট উচ্চারণ এ। এখন আপনার প্রশ্ন থাকতে পারে ভাইয়া সবই বুঝলাম, কিন্তু আপনি বলছেন সেম বাংলার ডিফারেন্ট উচ্চারণ, সেটা কই? ওকে, গল্প তো এখনো শেষ হয় নাই সোহেল ভাই, এখন একটু ক্লাইম্যাক্স বাকি আছে। ব্যাপারটা হচ্ছে বিয়ের অনেক দিন পর সোহেল ভাই বলল শাকিরা আমি মাংস ভাজা খাবো। এখন শাকিরা বলল যাও বাজার থেকে তেল কিনে নিয়ে আসো। সোহেল ভাই বাজারে গিয়েছে তেল কিনতে, কিন্তু হঠাৎ করে তার বন্ধুদের সাথে দেখা, কথা বলতে বলতে আড্ডা দিতে দিতে ভুলেই গেছে যে তার তেল আনার কথা। বাসায় আসার পরে এখন ভাবি বলতেছে খেয়াল করেন তেল কেন নাই, কেন, এইবার খেয়াল করেন প্যাচটা কোথায়, তেল কেন নাই, কেন, দুইটা বানানে একই নিয়ম, মানে একই বানান, দুইটা বানানে শব্দে একই বানান বাট উচ্চারণ ডিফারেন্স, উচ্চারণ ডিফারেন্ট। খেয়াল করেন তেল কেন মানে এ উচ্চারণ, নাই কেন মানে এ উচ্চারণ। এখন আপনি বলতে পারেন ভাইয়া দুইটাতে একই রকম উচ্চারণ করলে সমস্যা কি হইতো? সমস্যা ছিল, তাহলে সেই উদাহরণ মানে অর্থটা দিত না। দুইটাতে যদি এ উচ্চারণ হইতো তাহলে কি হইতো? তেল কেন নাই কেন মানে তেল কেন নাই এখন কিনতে যাও, তখন বুঝাইতো এইটা। আর যদি দুইটাতে এ উচ্চারণ দিত তাহলে কি হইতো? তেল কেন নাই কেন মানে ঘরে তেল নাই কেন, তখন রিভেঞ্জ বুঝায়। ঠিক আছে, এই ধরনের কিন্তু কিছু বুঝায় নাই। বলতেছে তেল কেন মানে প্রথমে যে এ, এই এটা দিয়ে বুঝাইছে হচ্ছে ক্রয় করা, আর পরের যে এ এটা দিয়ে বুঝাইছে হচ্ছে জিজ্ঞাসা করা যে তেল কেন কিনো নাই তুমি। কথা কি বুঝতে পারছেন? তার মানে খেয়াল করেন সেম বানানের ডিফারেন্ট উচ্চারণ একমাত্র এ ধ্বনিতেই হয়। কোন ধ্বনি লিখছেন আপনি? এ লিখছেন না এ লিখছেন? বলেন কোনটা লিখছেন? এ লিখছেন না এ লিখছেন? কোনটা লিখছেন? ডেফিনেটলি এ লিখছেন। সো অবশ্যই ওইটা ওই যে যেটা আপনারা বলতেছিলেন যে এ ধ্বনি হবে নাকি এ ধ্বনি হবে, সেটা এ ধ্বনি হবে, সেটা এ ধ্বনি হবে, এ ধ্বনি হবে না। কথা কি ক্লিয়ার?
সেটা এ ধ্বনি হবে, এ ধ্বনি হবে না। আশা করি বুঝতে পারছি। তাহলে এতক্ষণ এটা কি ক্লিয়ার যে স্বতন্ত্র স্বরধ্বনি এ ধ্বনিকে কেন বলা হয়? স্বতন্ত্র স্বরধ্বনি এ ধ্বনিকে কেন বলা হয়, এটা কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার হয়েছেন? আর এখানে আরেকটা ব্যাপার সেবার কাজ করে। আমার যথেষ্ট সন্দেহ আছে যে 3 বছর না 4 বছর আগে, অর্থাৎ 2016 সালের আগে, 2016 সালের আগে আমার মনে হয় না জর্জ, MP3 বা কোন বইতে স্বতন্ত্র স্বরধ্বনি কাকে বলে বা স্বতন্ত্র স্বরধ্বনির সংখ্যা কয়টা এটা আসছে বা এটা ছিল। আমার মনে হয় না এটা ছিল, আমার মনে হয় না। আমি তো অনেক আগে থেকে বই পড়ি, আমি কখনো খেয়াল করি নাই। এটা সর্বপ্রথম 2017 সালে আমার ধ্রুব বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার যে অ্যাডমিশনটা, সেটাতে আমি প্রথম ইনক্লুড করি। এন্ড তারপরে পরের বছর অনেক বইতে কপি হয়, তারপরে বছর অনেক বইতে কপি হয়, এন্ড কপি হতে হতে এখন বাজারে মোটামুটি সব বইতেই চলে আসছে। মজার ব্যাপার হচ্ছে, আমি প্রথম যখন ইনক্লুড করি তখন আমি এই লিখছিলাম, বুঝতে পারছেন? তখন আমি এই লিখছিলাম। এই জন্য যারা কপি করছে অনেক জায়গায় এটা মোটামুটি এই চলে আসছে, মানে কপিটা ভুল যেটা লিখছিলাম এই ভুলটাই চলে আসছে, বুঝতে পারছেন? এটা পরে আর ঠিক করে নাই। কিন্তু এবছর আমার গত বছরের বইতে মনে হয় এই লেখা আছে, কিন্তু অ্যাকচুয়ালি এবছরের বইতে আমি এটা ঠিক করছি, এটা এ হবে। ওকে, অনেক কিছু আছে আমার বই থেকে যেগুলো কপি হয়েছে, কপির অনেক কিছু আছে যেগুলা ভুল, বুঝতে পারছেন? মানে কিছু কিছু জিনিস যেটা আসলে এক্সাক্ট না, বুঝতে পারছেন? আমি এগুলো সংশোধন দিয়ে দিছি বা ক্লাসে পড়াই দিছি, কিন্তু যারা কপি করছে তারা তো ভুলই কপি করছে, বুঝতে পারছেন? যাই হোক, এটা এ হবে, এটা এ হবে না। ওকে, তাহলে স্বরধ্বনি নিয়ে আমাদের মোটামুটি আলোচনা শেষ পর্যায়ে চলে আসছে আমরা। আর দুইটা ইনফরমেশন জাস্ট শিখাবো, না একটা শিখাবো জাস্ট আজকের মতো, আরেকটা শিখাবো না, আরেকটা ইনফরমেশন নেক্সট ক্লাসে। তো লাস্ট ইনফরমেশন আজকের ক্লাসে সেটা হচ্ছে রস্বস্বর। রস্বস্বর রস্বস্বর এটা হচ্ছে 4টা, আর দীর্ঘস্বর এটা হচ্ছে, একটু গ্যাপ দিয়ে লিখবেন। হ্যাঁ, রস্বস্বর এটা হচ্ছে 4টা, একটু গ্যাপ দিয়ে লিখবেন। দীর্ঘস্বর এটা হচ্ছে 7টা। রস্বস্বর হচ্ছে 4টা, দীর্ঘস্বর হচ্ছে 7টা। এখন রস্বস্বর 4টা বা দীর্ঘস্বর 7টা, এটা নিয়ে কারো কোনো ঝামেলা নাই, এটা মোটামুটি সবাই পারে। প্রবলেমটা হয় কোন 4টা রস্বস্বর, কোন 7টা দীর্ঘস্বর, এটা অনেকে পারে না। এই জায়গাটাতে প্যাচ লাগে। এখন এটা কিভাবে ক্লিয়ার করবেন, এটা খুব জোস একটা টেকনিক আছে, জোস। সো টেকনিকটা খেয়াল করেন। আমরা সবাই স্বরবর্ণগুলো মাঝখানে ফাঁকা রাখছি কেন? এক লাইন, স্বরবর্ণগুলো সব লিখে ফেলবো, এক লাইনের মধ্যে সব স্বরবর্ণ লিখে ফেলবো। ঠিক আছে, এক লাইনের মধ্যে সব স্বরবর্ণ লিখে ফেলবো। সরেয়, সরেয়া, রস্বই, দীর্ঘই, রস্বাও, দীর্ঘাও, রি, এ, ওই, ও, ও। ওকে ফাইন, সরয় সর রস্বই দীর্ঘ রস্বই দীর্ঘ, রি, এ, ওই, ও, ও। এখন আসেন, রস্বস্বর 4টা, দীর্ঘস্বর 7টা। এখন রস্বস্বর কোন 4টা? রস্বস্বর হচ্ছে সরেয়, রস্বই, রস্বাও, রি। এই 4টাকে বলা হচ্ছে রস্বস্বর। এই 4টাকে বলা হয় কি? রস্বস্বর। আর বাকি যে 7টা আছে এটাকে বলা হয় দীর্ঘস্বর। এখন এটা মনে রাখতে পারেন অনেক স্টুডেন্ট, মনে রাখবেন কি হবে? খুব জোস একটা টেকনিক, খেয়াল করেন। একটা ধরবো, একটা ছাড়বো, একটা ধরবো, একটা ছাড়বো, একটা ধরবো, একটা ছাড়বো, এভাবে করে একটা ধরবো একটা ছাড়বো, এভাবে করে 4টা পর্যন্ত যাওয়া যাবে। 4টার পরে কিন্তু নিষেধ আছে, ঠিক আছে? এই কারণে আমরা একটা ধরবো একটা ছাড়বো, এভাবে করে আমরা 4টা পর্যন্ত যাব। যেই 4টা পাবো সেটা রস্বস্বর, বাকি 7টা দীর্ঘস্বর। সহজ কথা, ক্লিয়ার? তাহলে যে 4টা পাবো আমরা সেই 4টা রস্বস্বর, বাকি 7টা দীর্ঘস্বর। ওকে, তাহলে সহজ জিনিস, রস্বস্বর দীর্ঘস্বর মুখস্থ করার জন্য একটা ধরবো একটা ছাড়বো, একটা ধরবো একটা ছাড়বো, শেষ। তাহলে এই ছিল আমাদের আজকের আলোচনা। একটা জিনিস খেলে বাকি আছে স্বরবর্ণের, সেটা হচ্ছে স্বরধ্বনির উচ্চারণ। এটা আজকে পড়াবো না, নেক্সট ক্লাসে পড়াবো। ওকে, এবার আমি একটু, একজন হাত তুলে রাখছেন অনেকক্ষণ ধরে, আনমিউট করছি ভাইয়া, বলেন। আনমিউট করেছি, বলেন। সোহেল রানা ভাই বলছি ইনশাআল্লাহ বাংলায় এবার পণ্ডিত হইব। পণ্ডিত হওয়ার দরকার নাই, মোটামুটি সবকিছু কারেক্ট অ্যান্সার করতে পারলেই হয়, বুঝতে পারছেন? পরীক্ষার হলে কারেক্ট অ্যান্সার করতে পারলেই হয়, সেটা হচ্ছে ফ্যাক্ট। ওকে, সুমাইয়া খানম ভাই, ওকে সুমাইয়া খানম আনমিউট করছি ভাইয়া। ভাইয়া
ধ্রুব ধ্রুব যে বইটা আছে, ধ্রুব একটা মডেল টেস্ট আছে আর একটা হচ্ছে এডমিশনের বই আছে। এডমিশনের বই কি প্রথম পত্র আর দ্বিতীয় পত্র দুইটাই যোগ করা হয়েছে? এবছরের বইতে দুইটা যোগ করা হয়েছে। গত বছর অ্যাডমিশনের জন্য একটাই বই ছিল, মানে দুইটা বই ছিল, একটা ছিল ধ্রুব, একটা ছিল একটা ছিল সাহিত্য শিক্ষা। এবছর এটা করা হবে না, এবছর একটাই বই করা হবে, সেটা হচ্ছে ধ্রুব, এবং ধ্রুবর মধ্যেই বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড